আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মেডিকেল পাগলু পোলাপানকে স্বাগতম আজকে লাইভ সেশনে। তোমাদের মনে আগুন ধরায় দিতে আজকে আসছি, কারণ মেডিকেলের জন্য আগুন ধরানোর মতো একটা সাবজেক্ট হয়েছে বা অধ্যায় হয়েছে সমন্বয় নিয়ন্ত্রণ। এবছর যেহেতু ফুল সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা, আমি খুবই এক্সাইটেড যে এই চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আছে, এবং এই চ্যাপ্টার থেকে মেডিকেলে এই বছর ইনশাল্লাহ 4টা প্রশ্ন আসতে পারে। 2টা তো আসবে, 2 থেকে 4টা প্রশ্ন এই একটা অধ্যায় থেকে এবছর আসতে পারে। এই বছরের প্রশ্নে ইনশাল্লাহ জুলজি 3 থেকে 11-র মধ্যে 15টা এমসিকিউ তোমরা কমন পাইতে পারো, এরকম একটা প্রশ্ন হইতে পারে। কারণ এক সেশনে অতি সহজ হলে পরের সেশনের প্রশ্নটা কিন্তু একটু ডিফিকাল্ট বা একটু অ্যাবভ স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে। তো আমি এবছর আমাদের ডিজি ম্যাডাম, এডিজি ম্যাম আমার ম্যাডাম ছিল, রুবিনা ম্যামকে বললাম, ম্যাম লাস্ট সেশনে কি বাজে প্রশ্ন হয়েছে, এটা কোনো বায়োলজি প্রশ্ন হইলো? ম্যাম বলে, প্রশ্ন তো বাবা আমরা করি না, বিএমডিসিতে করে, তোমরা এগুলো নিয়ে একটু কথা বলো বেশি বেশি। আসলে ম্যাডামরাও চায় আমরা এগুলো নিয়ে কথা বলি এবং প্রশ্নের মানটা, কোয়ালিটিটা আরেকটু বাড়ুক। তো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যেমনই হোক আমরা ভালো করব, এটা হয়েছে কথা। দেখো কোন প্রশ্ন কেমন হইলো, কি কেমন হচ্ছে, এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না, আমাদের খালি যায় আসে আমার ভালো রেজাল্ট করতে হবে, দ্যাটস অল। সো আমরা আজকে সমন্বয় নিয়ন্ত্রণ পড়বো। সো সবাই একটা কাজ করো, যারা লাইভে আছো, লাইভটা তোমাদের নিজ নিজ কলেজের বা নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের যে মেসেঞ্জার গ্রুপ আছে ড্রপ করে দাও, কমেন্টে ফ্রেন্ডকে ট্যাগ করে বলো যে দোস্ত চল আজকে সমন্বয় নিয়ন্ত্রণ পড়ে ফাটাই দিই। তো তাইলে আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ, যে চ্যাপ্টারটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে আমাদের 2 থেকে 4টা এমসিকিউ চলে আসবে, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এই সমন্বয় এবং নিয়ন্ত্রণ থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2026-27 এ অন্তত আমাদের হচ্ছে 2 থেকে 4টা এমসিকিউ তোমরা পেতে যাচ্ছ, এমসিকিউ পাবাই। সো চলো আজকে আমরা আগুন ধরায় দিই চ্যাপ্টারের উপর, ঠিক আছে? সো আমি তো আমার গ্রুপেও একটু শেয়ার করে দিই, যে আমার প্রিমেডের যে গ্রুপটা আছে, মেডিকেলের যে গ্রুপটা আছে, যেই গ্রুপগুলায় বাচ্চারা ক্লাস করার জন্য বসে আছে, যে ভাই ক্লাস করব ক্লাস করব ক্লাস করব, ওদেরকে মাঝে একটু ছড়াই দিই। অফ কফি খাইতেছি দেখে আমার কাছে এখানে আসে কফি লাভার বাংলাদেশ পাবলিক, চিন্তা করে দেখো ফেসবুকে কি চলে, এসব চিন্তা করলেই চলে আসে। ওকে, সো চলো আজকে আমরা পড়বো সমন্বয় ও নিয়ন্ত্রণ, যে চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা হচ্ছে ইনফিনিটি স্টার একটা চ্যাপ্টার হিসেবে পড়বো, কারণ ফুল সিলেবাস অনেকদিন পরে এই চ্যাপ্টার পেয়ে অবশ্যই এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন থাকার একটা বিশাল সম্ভাবনা আছে। কারণ আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ি, যে ডক্টরটা প্রশ্ন করবে তারা এই চ্যাপ্টারটা অত্যন্ত ভালোবাসে, কারণ মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুব আবেগের 2টা চ্যাপ্টার হচ্ছে রক্ত সংবহন, আরেকটা হচ্ছে এই সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সো চলো আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ পড়া শুরু করি। আমাদের পরের স্টাইলটা হচ্ছে আমরা একদম মূল বই ধরে ধরে আগাবো, কারণ হচ্ছে মতে মেডিকেল মতে মূল বই, এর বাইরে ডানে বামে আর কোনো কথাবার্তা নাই। এই বই পড়ো, সেই বই, এই প্র্যাকটিস বুক, ওই বই, সে ধুরু, মূল বইয়ে ঢুকে যাও। আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় যখন দেখলাম যে আসলে এত এত বই আছে, আমি কি বই পড়বো, আমি এই মোটা, আমাদের সময় রয়্যালের গাইড খুব ভালো ছিল, এই মোটা রয়্যালের গাইড কিনে আনছি। আনার পর দেখি আল্লাহ মাবুদ, এখানে যে পরিমাণ প্রশ্ন আছে এগুলো পড়ার আমার সামর্থ্য নাই। আমি চলে গেলাম টোটালি মূল বই বেস প্রিপারেশনে, এবং আমি মূল বই পড়া শুরু করলাম। তাই আসো আমরা হচ্ছে এই সমন্বয় নিয়ন্ত্রণ, এই অধ্যায়টা কার কার পড়া আছে সেটা আমাকে একটু জানো, যে কারা কারা এই অধ্যায়টা আগে পড়েছো, আর কারা এই অধ্যায়টা একদম পড়ো নাই সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। সো দেখো আমরা হচ্ছে যে এই অধ্যায়ে আমরা যখন শুরু করব, তা আমাদের এখানে 2টা কথা আছে। 1 নম্বর কথা কি বলেছে? 1 নম্বর কথা বলেছে সমন্বয়। সমন্বয় মানে কোঅর্ডিনেশন, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ মানে হচ্ছে কন্ট্রোল, আমাদের বডিতে কিভাবে সবকিছু হচ্ছে কন্ট্রোল হয়। এখন দেখো যে আমাদের বডিতে বলছে সমন্বয় 2 টাইপের হয়। আমি বলি আসলে সমন্বয় 2 টাইপের, একটা হচ্ছে কেমিক্যাল সমন্বয় আর একটা স্নায়বিক সমন্বয়। তোমাদের বইয়ের ভাষায় এই সমন্বয়টাকে বলছে ভৌত সমন্বয় আর একটা রাসায়নিক সমন্বয়। ভৌত সমন্বয়টি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়। ভৌত সমন্বয়টা কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মাধ্যমে। আর রাসায়নিক সমন্বয়, রাসায়নিক মানে এখানে কেমিক্যাল থাকবে, সেটা কোন কেমিক্যাল? হরমোন, হরমোন, হরমোন। আমাদের বডিতে এই যে অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়,
অন্তঃক্ষরা তন্ত্র মানে কি? হরমোনের মাধ্যমে সংগঠিত হয়। কিসের মাধ্যমে সংগঠিত হয়? হরমোনের মাধ্যমে সংগঠিত হয়। তাহলে মাথায় ঢুকায় ফেলো, এখনই মাথায় ঢুকায় ফেলো যে আমাদের বডিতে যে পুরো বডিটা আমরা যে কন্ট্রোল করতেছি, যেভাবে হাত পা নাড়াচ্ছি, কথা বলতেছি, তোমরা ক্লাস করতেছো, তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ, ইচ অ্যান্ড এভরিথিং কার উপর ডিপেন্ড করে? ইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের এই স্নায়ুতন্ত্রের উপর, আমাদের কন্ট্রোলের উপর। সো আমাদের বডিতে হোল কন্ট্রোল সিস্টেম ডিপেন্ডস অন টু থিং, একটা নার্ভাস সিস্টেম কন্ট্রোল আর একটা হচ্ছে যে হরমোনাল সিস্টেম কন্ট্রোল। এক হরমোনাল সিস্টেম কন্ট্রোলকে আমরা বলি হচ্ছে রাসায়নিক সমন্বয়, যেখানে আমাদের হরমোন কাজে লাগে, আর নার্ভাস সিস্টেম কন্ট্রোল বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে কন্ট্রোল, এটাকে ভৌত সমন্বয় বলা হয়। সো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করব কি দিয়ে? আমরা পড়াশোনা শুরু করব এই স্নায়বিক সমন্বয় বা নার্ভাস কোঅর্ডিনেশন দিয়ে। এই জায়গা থেকে ইনফিনিটি স্টার লাইন হচ্ছে আমাদের ভ্রূণীয় এক্টোডার্ম থেকে আমাদের মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি হয়েছে। এইটা এবছর মেডিকেলে আসার জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। তাহলে হচ্ছে ভ্রূণের কোন লেয়ার থেকে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে? এক্টোডার্ম, 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 এক্টোডার্ম। সো এক্টোডার্ম থেকে আমাদের এই নার্ভাস সিস্টেমের উৎপত্তি হয়েছে। এখন দেখো স্নায়ুতন্ত্রের কাজ কি। এই যে আমরা হচ্ছে যে ধরো আমাকে এখানে একটা মশা কামড় দিল, তাহলে এই যে মশার উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে আমার হাতে মশাটাকে মারতে চায়, তো উদ্দীপনায় সাড়া প্রদান। আমাদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন। এই যে আমি কথা বলতেছি, আমার হচ্ছে যে স্পিচ সেন্টার, কথা বলার সেন্টার কাজ করতেছে, আমার ব্রেন কাজ করতেছে, মেমোরাইজেশন জিনিসটা কাজ করতেছে, আমার হাত কাজ করতেছে, আমার চোখ কাজ করতেছে, আমার হচ্ছে কান দিয়ে আমি জিনিসটাকে শুনতেছি। সো আমাদের হচ্ছে বিভিন্ন সিস্টেম কিন্তু একই সাথে হচ্ছে কাজ করে, দিয়ে একটা ব্যালেন্স মেনটেন করে, দিয়ে একটা সাম্য অবস্থা মেনটেন করে। সাম্য অবস্থার ইংরেজিটা জেনে রাখো, হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস আমাদের হচ্ছে যে এই যে এখানে হোমিওস্ট্যাসিস কথাটা বলে দিয়েছে, আমাদের বডিতে সাম্য অবস্থা মেনটেন করে। সংবেদী অঙ্গসমূহকে কার্যকর করা, আমাদের বডিতে যে সেন্সরি অর্গানগুলো আছে, সংবেদী অঙ্গসমূহ বা ইংরেজিতে এটাকে বলা হয় সেন্সরি অর্গান। আমাদের ক্লাসগুলো অনেক বাংলা ভার্সনের স্টুডেন্টরা করে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি একটু বাংলায়ও বলে দিচ্ছি। তো আমাদের সেন্সরি অর্গানগুলোতে, সরি বাংলা ভার্সনের জন্য তো বাংলা পড়াচ্ছি, সরি ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্টরা করে, তো একটু ইংরেজিতেও বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমাদের যে সেন্সরি অর্গানগুলো আছে সেগুলোকে কার্যকর করে। আচ্ছা, এইটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বলি না ভাইয়া পড়া ভুলে যাই, পড়া ভুলে যাই, পড়া ভুলে যাই, এবং আমরা এটাও বলি যে আসলে আমাদের ব্রেনটা আসলে মেমোরাইজেশনের জন্য তৈরিই হয়নি। আমাদের ব্রেনের মূল ফোকাস, মূল বিষয় হচ্ছে অ্যানালাইসিস করা। আসলে আমাদের ব্রেনের মধ্যে অ্যানালাইসিস ক্যাপাবিলিটি বেশি, বাট আমাদের ব্রেন কিছু কিন্তু তথ্য সংরক্ষণ করতে পারে। যদি একদমই তথ্য সংরক্ষণ করতে না পারতাম, তাহলে আমরা জন্মের পর আমাদের বাবা মাকেও চিনতে পারতাম না। সো মেমোরি সেন্টার কিন্তু আমাদের বডিতে রয়েছে, যেগুলো আমাদের বডিতে কি করে? তথ্য সংরক্ষণ করে। বিভিন্ন কাজের সাথে, আমাদের বডির বিভিন্ন কাজের সাথে তার সম্পর্ক আছে। সেই জায়গা থেকে আসলে এই লাইনগুলো জাস্ট রিডিং এর জন্য, স্নায়ুতন্ত্রের কাজটা জাস্ট আর ফর রিডিং। আমরা এরকম হচ্ছে যে আর শব্দটা যেখানে লেখা থাকবে মনে রাখবা হচ্ছে যে আমাদের অনেকে আমাদের দাগানো বইয়ের পিডিএফ দেখবা ভবিষ্যতে। সো আর ফর রিডিং, আমরা এই জায়গাটা কি করব? রিডিং দিব। এখন দেখো যে আমাদের হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন। স্নায়ুতন্ত্রের গঠন যদি যখন আমরা দেখতে যাব, স্নায়ুতন্ত্রের গঠনে আমরা হচ্ছে কি কি জিনিস দেখবো? স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। সো স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একককে নিউরন বলা হয়। স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একককে কি বলা হয়? নিউরন বলা হয়। আরেকটা শব্দ আছে নেফ্রন। দুইটা শব্দ কেন জানি অনেকের গোলায় যায়। নেফ্রন হচ্ছে আমাদের, নেফ্রন কি আমাদের রেচনতন্ত্রের গাঠনিক ও কার্যকারী একক, রেচনতন্ত্রের গাঠনিক ও কার্যকারী একক। কিন্তু বাংলাদেশে অনেক মানুষের হচ্ছে নেফ্রন মাথায় উঠে যায় আর নিউরন নিচে চলে যায়। মাথার মধ্যে কি তৈরি হচ্ছে? গোবর তৈরি হতে থাকে। উল্টাপাল্টা ডিসিশন, উল্টাপাল্টা কাজ, উল্টাপাল্টা ভাবে হচ্ছে যে তারা চলতে থাকে। তো নেফ্রন হচ্ছে রেচনতন্ত্রের কি? গাঠনিক একক, রেচনতন্ত্রের গাঠনিক একক। তাহলে মাথায় নিউরন আর হচ্ছে কিডনিতে নেফ্রন, একটা আরেকটা জায়গায় যেন চলে না যায় পরীক্ষার হলে। এখন দেখো আমাদের নিউরনের যে ছবিটা আছে, নিউরনের এই ছবিটা যদি খেয়াল করো, নিউরনের ছবির মধ্যে এই যে আমাদের ভেতরের যে অঞ্চলটা, ভেতরের এই অংশগুলোকে বলা হয় কোষদেহ বা সোমাইট। ভেতরের অংশটাকে কি বলা হয়? কোষদেহ বা সোমাইট। আর এই যে বাইরের দিকে যে প্রলম্বিত অংশগুলো আছে, বাইরের দিকে যে প্রলম্বিত অংশগুলো আছে, বাইরের দিকে যে অংশগুলো আছে, বাইরের দিকের অংশগুলোকে আমরা কি বলি? বাইরের দিকের অংশগুলোকে বলি হচ্ছে আমরা ডেনড্রাইট। এদেরকে কি বলি আমরা? ডেনড্রাইট বলি। কি বলি আমরা? ডেনড্রাইট বলি। আর এই যে নিচের দিকে যেটা আসছে এটাকে বলি এক্সন। তাহলে এই দুইটা হচ্ছে প্রলম্বিত অংশ, একটা হচ্ছে কোষদেহ বা সোমাইট, আর দুইটা জিনিস হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে খেয়াল করে দেখি হচ্ছে যে আমরা এই যে আমাদের হচ্ছে যে কোষদেহ বা সেল বডি বা সোমা বলা হয়, আর একটা প্রলম্বিত অংশ বা কি নিউরাইট বলা হয়। তাহলে আমাদের বইয়ের ভাষায় কোষদেহ বা সেল বডি বা সোমা, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ বা নিউরাইট। এই কোষদেহ বা সেল বডি যে আছে, কোষদেহ বা সেল বডি,
এটা নিউরনের প্রধান অংশ, এটা নিউরনের প্রধান অংশ, এটা কি নিউরনের প্রধান অংশ, এটা কিসের প্রধান অংশ, নিউরনের প্রধান অংশ। এটা গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার, নানা কিছু হতে পারে, আমার কোনো দরকার নেই। ব্যাস দরকার আছে, কোনো দিকে আমি তাকাবোই না ব্যাসের দিকে। কোষ দেহ আমাদের হচ্ছে, কোষ দেহের ভেতর প্লাজমা মেমব্রেন আছে, মানে ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, এত কিছু থাকে, বাট এত কিছু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে নিজল দানা, নিজল দানা, নিজল দানা, নিজল দানা। সো আমাদের মনে রাখবা নিউরনের ক্ষেত্রে বা কোষ দেহের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজল দানা বা নিজল গ্র্যানিউলস। এই নিজল দানা বা নিজল গ্র্যানিউলস হচ্ছে আমাদের দুইটা জিনিস নিয়ে তৈরি। এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট মিনস রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং মুক্ত পলিরাইবোজোম। এইটা হচ্ছে যে এই জায়গার ইনফিনিটি স্টার লাইন, ইনফিনিটি স্টার লাইন, যে আমাদের হচ্ছে নিউরনের কোষ দেহ বা সোমাইটের মধ্যে কি থাকে, কোষ দেহ বা সোমাইটের মধ্যে নিজল দানা বা নিজল গ্র্যানিউলস থাকে, যারা হচ্ছে সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ আর এবং হচ্ছে মুক্ত পলি রাইবোজোম মিলে গঠিত হয়। অমসৃণ আর, দ্যাট মিনস রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড মুক্ত পলি রাইবোজোম নিয়ে এরা গঠিত হয়। এছাড়া বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্ট সহ নানা পদার্থ থাকে, আমাদের দেখা লাগবে না। প্রলম্বিত অংশ বা নিউরাই, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় বইয়ে সব লাইন পড়া লাগে, আনাচে সব জানা লাগে, এটা একদম বোগাস একটা কথাবার্তা। মেডিকেল অ্যাডমিশনে বই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো জানতে হয়। তো এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা জানবো, এই গুরুত্বপূর্ণ লাইনগুলোর ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকা যাবে না। এই গুরুত্বপূর্ণ লাইনগুলো আমাদের মনে রাখতে হবে, এবং কি জানতে হবে আর কি জানতে হবে না, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে হচ্ছে যে কি জানতে হবে আর কি জানতে হবে না বুঝবে না, সে আলটিমেটলি হচ্ছে যে মেডিকেলে চান্স পাবে না। সো এখানে স্মার্টলি পড়ার একটা কিন্তু বিশাল গুরুত্ব আছে। সো তোমরা ক্লাসে আমি কিভাবে পড়াচ্ছি সেটা একটু ফোকাস দিবা, তাইলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। তুমি যে যার কাছে পড়ো, যে কোনো ব্যাচে পড়ো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি আমার কাছে বোঝার চেষ্টা করো, বা যার কাছে পড়বা তার কাছে বোঝার চেষ্টা করবা যে কতটুকু লাগতেছে, তাহলে তোমার জন্য পড়া সহজ হবে। প্রলম্বিত অংশ বা নিউরাইট যে আছে, এই নিউরাইটটা হচ্ছে দুইটা জিনিস এখানে আমাদের আছে, ছোটবেলা থেকে আমরা জানি, একটা হচ্ছে এক্সন আর একটা কি ডেনড্রাইট। এক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটটা খেয়াল করে দেখো, জাস্ট সেল বডির পাশ থেকে ছোট ছোট কিছু অংশ, কোষ দেহের চারদিকে সৃষ্ট শাখান্বিত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলা হয়। এরা উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পৌঁছায় দেয়। এখান থেকে ধরো একটা উদ্দীপনা তারা রিসিভ করলে সেই উদ্দীপনাটা তারা কোথায় পাঠাবে, সেল বডিতে হচ্ছে যে তারা পাঠাবে। এখান থেকে আর কিচ্ছু আমরা জানবো না। ডেনড্রাইটের ক্ষেত্রে মূল কথা মনে রাখবো, ডেনড্রাইটটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ। আর এক্সনের নিজল দানাবিহীন এলাকা থেকে যে দীর্ঘাকার নিউরাইট সৃষ্টি হয় তাকে এক্সন বলা হয়। এই যে এক্সনের এই জায়গাটার মধ্যে কোনো, খেয়াল করো ছবির মধ্যে, এই জায়গাটায় কোনো নিজল দানা আছে, নিজল দানা নাই। এই জায়গাটা থেকে আমাদের হচ্ছে এক্সনের অংশ শুরু হয়, এবং এই জায়গাটাকে বলে এক্সন হিলক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এক্সন হিলক। এই এক্সন হিলকটা নিজল দানাবিহীন একটা এলাকা। পরীক্ষার জন্য এমসিকিউতে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে নিউরনের কোথায়, আমাদের নিউরনের কোষ দেহের কোথায় আমাদের হচ্ছে এই নিজল দানা থাকে না, নিউরনের কোষ দেহের কোথায় নিজল দানা থাকে না, সেটা হচ্ছে এই এক্সন হিলকের মধ্যে আমাদের নিজল দানা থাকে না। এবং হচ্ছে যে এইটা দীর্ঘাকার, এক্সনটা অনেক বড়। এক্সন একটি বা দুটি আবরণ দিয়ে আবৃত। যখন এক্সন আবরণ দিয়ে আবৃত থাকে তখন তাকে বলা হয় নার্ভ ফাইবার। তাহলে এক্সনের উপরে যখন আবরণ থাকে তখন তাকে কি বলবো আমরা, নার্ভ ফাইবার বলবো। এখন এই যে আবরণ থাকে, এই আবরণটা হচ্ছে দুই টাইপের আবরণ হচ্ছে থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের মায়ালিন শীথ, আরেকটা হচ্ছে নিউরোলেমা। সেই নিউরোলেমাটা সোয়ান সেল থেকে আসে। নিউরোলেমাটা কি, সোয়ান সেল। ছোটবেলায় হচ্ছে সোয়ান ফোম ব্যবহার হইতো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সোয়ান ফোম। সো সোয়ান সেল আছে, সেই সোয়ান সেল থেকে নিউরোলেমা সৃষ্টি হয়, সেটা একটা আবরণ। আবার এক্সন এবং নিউরোলেমার মাঝে মায়ালিন শীথ থাকে, যেটা প্রোটিন ও ফ্যাট নির্মিত একটা আবরণ। এই জিনিসটা আমাকে একটু মাথায় ঢুকাইতে হবে, এই জিনিসটা একটু মাথায় ঢুকাইতে হবে। আমার সাথে একটা জায়গায় হচ্ছে জিনিসটা এঁকে রাখো। সো এইটা হচ্ছে আমাদের এক্সন, এটা কি এক্সন। সেই এক্সনের উপরে থাকে কি, এই এক্সনের উপরে থাকে হচ্ছে আমাদের এক্সন, এক্সনের উপরে থাকে হচ্ছে আমাদের মায়ালিন শীথ। মায়ালিন শীথ দেখা যাচ্ছে কি না, হলুদ কালারটা, হলুদ কালার বোঝা যায়। এক্সন, এক্সনের উপরে কি আছে, এক্সনের উপরে আছে হচ্ছে মায়ালিন শীথ। এই মায়ালিন শীথের উপরে কি থাকে, এই মায়ালিন শীথের উপরে থাকে হচ্ছে আমাদের, এই মায়ালিন শীথের উপরে থাকে হচ্ছে আমাদের এই নিউরোলেমা। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে লেয়ারগুলো, এটা একটু একটু ডার্ক কালার দিই। তাহলে এই যে আমাদের হচ্ছে এই লাল কালার অঞ্চলটা, লাল কালার অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের এক্সন। এই এক্সনের উপরে প্রথমে থাকে হচ্ছে মায়ালিন শীথ। প্রথমে কি থাকে, মায়ালিন শীথ। প্রথমে থাকে হচ্ছে মায়ালিন শীথ থাকে। তারপর দেখো এই যে আমাদের পিঙ্ক কালার যে জায়গাটা, পিঙ্ক কালার জায়গাটাকে আমরা কি বলি, পিঙ্ক কালার জায়গাটাকে বলি আমরা হচ্ছে নিউরোলেমা।
সো একটা এক্সনের গঠনের ক্ষেত্রে এক্সনের উপরে দুইটা আবরণ সাধারণত থাকে, একটা হচ্ছে মায়োলিন শীথ যেটা প্রোটিন ও ফ্যাট নির্মিত, আরেকটা হচ্ছে নিউরোলেমা যেটা চাপা সোয়ান সেল থেকে আসে। নিউরোলেমা কোথা থেকে আসে? সোয়ান সেল থেকে আসে। নিউরোলেমা কোথা থেকে আসে? সোয়ান সেল থেকে আসে। সোয়ান সেল থেকে আসে। সোয়ান সেল থেকে আসে। আর এই যে মায়োলিন শীথটা হচ্ছে, এই মায়োলিন শীথটা হচ্ছে আমাদের লিখে রাখো প্রোটিন ও ফ্যাট নির্মিত। মায়োলিন শীথটা কি আমাদের প্রোটিন প্লাস ফ্যাট নির্মিত। প্রোটিন প্লাস ফ্যাট নির্মিত। মায়োলিন শীথটা কি প্রোটিন প্লাস ফ্যাট নির্মিত এবং হচ্ছে মায়োলিন শীথটা হয় সাদা। মায়োলিন শীথের বর্ণ কেমন হয়? মায়োলিন শীথের বর্ণ হয় সাদা। এই জায়গাটা আমরা একটু লিখে রাখি, এই জায়গাটা আমরা একটু লিখে রাখি। সবাই একটু কমেন্ট করি, একটু শেয়ার করি, তাহলে হচ্ছে যে আমাদের ভিডিওটা ক্লাসটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। ওকে, এখন খেয়াল করে দেখো, আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে হচ্ছে আমরা কি পাবো? আরেকটু নিচের দিকে যদি যাই তাহলে এই কথাগুলাই কিন্তু বলা আছে যে আমাদের সোয়ান বানানটা হচ্ছে আমার একটু SCHWANN, SCHWANN। আমি খুব সিম্পলিফাইড ভাবে লিখছি, SCHWANN। ওকে, সোয়ান সেল। হ্যাঁ, সোয়ান সেল থেকে আমাদের আসছে, সোয়ান সেল থেকে হচ্ছে যে আমাদের এসেছে। আর নিউরোলেমা, সোয়ান সেল থেকে তৈরি হয় নিউরোলেমা, আর এই এক্সন এবং নিউরোলেমার মাঝে মায়োলিন শীথ থাকে। বিভিন্ন স্থানে নিউরোলেমা এক্সনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসে। এই যে খেয়াল করে দেখো, এই ছবির মধ্যেও জিনিসটা আছে, বাট এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হয় এই জায়গায়। এই যে দেখো হচ্ছে যে আমাদের নিউরোলেমা আমাদের এক্সনের সরাসরি সংস্পর্শে চলে আসতেছে। এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাগুলোতে কোনো মায়োলিন শীথ নাই। এই যে পিঙ্ক কালার যে দেখতে পাচ্ছ, এগুলো মায়োলিন শীথ। একটা কিছু কিছু জায়গায় কোনো মায়োলিন শীথ থাকে না, শুধু এক্সন এন্ড নিউরোলেমা, শুধু এক্সন এবং নিউরোলেমা। সেই জায়গাগুলোকে বলা হয় রনভিয়ার নোড। তাহলে বিভিন্ন স্থানে হচ্ছে আমাদের নিউরোলেমা এক্সনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসে, এখানে মায়োলিন শীথ থাকে না, একে রনভিয়ার নোড বলে। কি বলা হয়? রনভিয়ার নোড বলা হয়। এই যে রনভিয়ার নোড আছে, এই রনভিয়ার নোড থাকে আমাদের, তাহলে কি রনভিয়ার নোড থাকলে সেই রনভিয়ার নোড দিয়ে কিন্তু কোনো উদ্দীপনা পরিবাহিত হতে পারে না, কারণ মায়োলিন শীথগুলো দ্রুত উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। সো আমাদের নিউরনের মধ্যে উদ্দীপনা এইভাবে পরিবাহিত হয়। এই যে নিউরনের মধ্যে উদ্দীপনাগুলো এভাবে লাফায় লাফায় পরিবাহিত হয়, এটাকে বলা হয় সলটেটরি মুভমেন্ট। তাহলে নিউরনের মধ্যে উদ্দীপনা পরিবাহিত হয় কোনভাবে? সলটেটরি মুভমেন্টের মাধ্যমে। তাহলে এই যে নিউরনের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে যে এই যে মুভমেন্টটা লাফায় লাফায় চলে, যে এক মায়োলিন শীথ থেকে আরেক মায়োলিন শীথে আসে, কারণ তার হচ্ছে সে রনভিয়ার নোডটাকে বাইপাস করতে চায়। তাহলে এইটাকে আমাদের বলা হয় সলটেটরি মুভমেন্ট দেখা যায়। কি দেখা যায়? সলটেটরি মুভমেন্ট দেখা যায়। সলটেটরি মুভমেন্ট, তাহলে কি দেখা যায়? আমাদের সলটেটরি মুভমেন্ট দেখা যায়। এই সলটেটরি চলন কিন্তু আমরা ঘাসফড়িং এর মধ্যে দেখতে পাই। ঘাসফড়িং এর পেছনে পাটা লাফায় লাফায় চলতে সাহায্য করে, এটাকে সলটেটরি বলছে। ঠিক তেমনি আমাদের নিউরনের মধ্যে যে মুভমেন্টটা আছে এটার নামও সলটেটরি মুভমেন্ট। বেসিক্যালি নিউরন থেকেই কিন্তু নামটা সেখানে গিয়েছে, যে নিউরনের স্নায়ু উদ্দীপনা এরকম লাফায় 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 চলে, এটাকে কি বলা হয়? সলটেটরি মুভমেন্ট বলা হয়। ছোট ছোট কোল্যাটারাল শাখা বের হয়, টেলোডেন্ড্রিয়া হচ্ছে শেষ প্রান্ত। এগুলো হচ্ছে যে আমরা দেখলাম। এক্সন ও ডেনড্রাইটের মধ্যে পার্থক্য যেটা আছে, এক্সন সাধারণত একটা স্নায়ুকোষে একটি থাকে, ডেনড্রাইট হচ্ছে আমাদের একাধিক থাকে। কখনো এমন হতে পারে ডেনড্রাইট নাই। আমাদের হচ্ছে এই যে আমাদের এক্সন, তার উপর মায়োলিন আবরণ আছে, ডেনড্রনের কোনো মায়োলিন আবরণ নাই। এক্সনটা আমাদের হচ্ছে মূলত চেষ্টীয় বা ইংরেজিতে যেটাকে বলি মোটর উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে। আর আমাদের হচ্ছে এই ডেনড্রাইট সাধারণত সংবেদী বা ইংরেজিতে হচ্ছে সেন্সরি উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে। তুমি জাস্ট হচ্ছে আমার সাথে মোটর অ্যান্ড সেন্সরি লিখে রাখো, মোটর কি এবং সেন্সরিকে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর বাকি জায়গাগুলো হচ্ছে রনভিয়ার নোড এখানে থাকে, এই জায়গায় রনভিয়ার নোড হচ্ছে থাকে না। সো এই চারটা পয়েন্ট, আমি যে চারটা পয়েন্ট বললাম, এই একটা, এইটা, এই পয়েন্টগুলো হচ্ছে জানো, সবগুলা জানার কোনো প্রয়োজনীয়তা নেই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু জানাও যে ভাইয়া অল ক্লিয়ার, অথবা কোনো জায়গায় কোনো কনফিউশন আছে, আমি একটু তোমাদের সাথে কানেক্ট করে পড়াতে চাই। আমি এখন হচ্ছে যে আসলে অফলাইনে রিসেন্টলি অনেক বেশি পড়ানো হয়, অফলাইনে পড়াতে পড়াতে দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে কানেক্ট না করতে পারলে মজা লাগে না। তোমরা যদি কমেন্ট না করো তখন আমি কিন্তু একটু মজা কম পাবো ক্লাস নিতে। আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের জন্য সব কিছু ক্লিয়ার আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, কোনো জায়গায় যদি কনফিউশন থাকে সেটাও বলে দাও। ওকে, তাহলে আসো আমরা যদি সামনের দিকে মুভ করি, আমাদের নিউরনের প্রকারভেদ। নিউরনটাকে আমরা হচ্ছে এই কাজের প্রকৃতির উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করতে পারি। সংবেদী বা পাশে লিখে রাখো সেন্সরি, চেষ্টীয় পাশে লিখে রাখো হচ্ছে আমাদের মোটর,
মিশ্র এখানে লিখে রাখো হচ্ছে মিক্সড, মিশ্র এখানে কি লিখে রাখো মিক্সড। আর হচ্ছে সংবেদন পরিবহন বা এই যে উদ্দীপনাটা বা সেন্সটা সে কিভাবে পরিবহন করে সেটার উপর অন্তর্মুখী, বহির্মুখী এবং আন্তঃনিউরন তিনটা টার্ম আছে। প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের একমেরুযুক্ত, দ্বিমেরুযুক্ত, ছদ্মমেরুযুক্ত, বহুমেরুযুক্ত টার্ম আছে। এখন একটা জিনিস আমি তোমাকে হচ্ছে সিম্পলি করে সেন্সরি অ্যান্ড মোটর জিনিসটা বুঝাই। এইটা ধরো হচ্ছে যে আমাদের ব্রেইন, এটা কি আমাদের হচ্ছে ব্রেইন, আমাদের ব্রেইন বা মস্তিষ্ক, হ্যাঁ। আর এটা হচ্ছে ধরো একটা কোষ, এটা কি একটা কোষ বা সেল, এটা একটা কোষ বা সেল। এই কোষ থেকে যে উদ্দীপনাটা ব্রেইনে যায়, কোষ থেকে যে উদ্দীপনাটা ব্রেইনে নিয়ে যায় যে আমাদের নার্ভ ফাইবারটা, এটাকে বলি হচ্ছে আমরা সেন্সরি। এটাকে কি বলি আমরা? এইটাকে বলি হচ্ছে আমরা সেন্সরি বা অন্তর্মুখী, সেন্সরি বা এইটাকে বলা হয় সেন্সরি বা সংবেদী বলে। এবং এইটা ব্রেনের দিকে যায় বলে এটার আরেকটা নাম হচ্ছে অন্তর্মুখী। এটার আরেকটা নাম কি? অন্তর্মুখী। এটার আরেকটা নাম অন্তর্মুখী। আর ব্রেন থেকে কোষের দিকে যেটা আসবে, ব্রেন থেকে কোষের দিকে উদ্দীপনা নিয়ে আসবে যে, সেটাকে বলবো হচ্ছে যে আমরা চেষ্টীয় বা মোটর। সেটাকে কি বলবো আমরা? চেষ্টীয়, বা এটাকে বলবো হচ্ছে মোটর, বা এটাকে বলা হয় হচ্ছে বহির্মুখী, বা এটাকে কি বলা হয়? বহির্মুখী। এটাকে কি বলি আমরা? বহির্মুখী বলি আমরা, ঠিক আছে। আর অন্তঃনিউরন যেটা মিক্সড মানে কি? মিক্সড মানে হচ্ছে যে সেন্সরি এবং মোটর, মিক্সড মানে হচ্ছে সেন্সরি প্লাস মোটর, যে সেন্সরি এবং মোটর দুইটাই হচ্ছে ক্যারি করে। আর কিছু কিছু আমাদের নিউরন থাকে যেগুলো হচ্ছে আমাদের এই সেন্সরি এবং মোটরের মধ্যে সংযোগ করতে সাহায্য করে, তাদেরকে আমরা আন্তঃনিউরন বলি। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি হচ্ছে আমরা আন্তঃনিউরন। তাদেরকে কি বলা হয়? আন্তঃনিউরন বলা হয়। সো এই ছবিটা যদি বোঝো তাইলে খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গায় যে কথাটা আছে, কাজের প্রকৃতি অনুযায়ী সংবেদী বা সংজ্ঞাবহ দেহের বিভিন্ন প্রান্তের গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। সো ব্রেন আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট, আর এরা কি করে? স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে পাঠায়। আর যারা সংবেদী ও চেষ্টীয়, সেন্সরি এবং মোটর দুইটা হচ্ছে যে তারা ক্যারি করে, তাদেরকে বলি আমরা মিক্সড বলি। অন্তর্মুখী বা ইংরেজিতে এদেরকে বলি এফারেন্ট। এফারেন্ট মানে কি? সেন্সরি। বহির্মুখী বা ইফারেন্ট মানে কি? চেষ্টীয় বা আজ্ঞাবহ বা মোটর। আর অন্তঃনিউরন হচ্ছে যে এরা নির্দিষ্ট অংশে নিউরনের মাঝে আন্তঃসংযোগ করে, এরা মিক্সড বা সমন্বয়ক। এরা কি? মিক্সড বা সমন্বয়ক। তাহলে হচ্ছে যে এখানে সংবেদী আর সেন্সরি একই কথা, চেষ্টীয় মোটর একই কথা, মিশ্র আর আন্তঃনিউরন একই কথা, ঠিক আছে? একই কথা, ওকে। তাহলে এই হচ্ছে কথা। এতটুকু জিনিস আমরা লিখে ফেলি। ওকে, এখন আসা যাক হচ্ছে যে আমাদের এই জায়গাটা আমাদের এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নিউরনের 5 প্রকার। এটাকে ইনফিনিটি স্টার বলবো না, আমি 5 স্টার বলবো এটাকে, ঠিক আছে? তো এখন এই যে 5 প্রকার আছে, একটা হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলার মানে এই যে কোষদেহ বা সোমাইট আছে, এখান থেকে একটাই পোল বের হবে, সেটাকে বলবো আমরা ইউনিপোলার। বাইপোলার মানে হচ্ছে এই কোষদেহ বা সোমাইট থেকে দুই পাশে দুইটা পোল তৈরি হবে, এটাকে বলবো বাইপোলার। সিউডো ইউনিপোলার হচ্ছে যে আমাদের দেখতে ইউনিপোলার বাট বাস্তবে আসলে বাইপোলার। সো এইখানে আমাদের হচ্ছে যে দুই পাশে দুইটা জিনিস যাচ্ছে, সো এটা বাইপোলার, বাট দেখতে মনে হয় কি? ইউনিপোলার। মাল্টিপোলার মানে হচ্ছে যে এরকম আমাদের হচ্ছে যে নানা পোল থাকে, এরকম আমাদের কি থাকে? নানা পোল থাকে, এরকম আমাদের নানা দিকে নানা পোল থাকে, এটা হচ্ছে যে আমাদের মাল্টিপোলার। আর এক্সন হচ্ছে এখান থেকে ছোট ছোট বিভিন্ন অংশ বের হয়, বাট নির্দিষ্ট কোনো পোল বা প্রান্ত থাকে না। ইউনিপোলার মানে একটি মাত্র প্রলম্বিত অংশ। আচ্ছা, আমার যেটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটা হচ্ছে বাইপোলারটা ইম্পর্টেন্ট। বাইপোলার বা দ্বিমেরুযুক্ত আসলে কোথায় কোথায় থাকে? মনে রাখবা, চোখ কান নাক। তাহলে চোখ কান নাক খোলা রাখতে বলে না? তো চোখ কান নাক হচ্ছে, খেয়াল করে দেখো, চোখ কান নাক কিন্তু আসলে দুইটা করে, কান দুইটা, নাক একটা, বাট বাস্তবে নাকের ফুটা দুইটা, চোখও হচ্ছে কিন্তু আমাদের দুইটা। সো চোখ কান নাক এই দুইটা যারা থাকে তাদের মধ্যে দ্বিপোলার বা হচ্ছে যে বাইপোলার। সো বাইপোলারটা কিন্তু আমাদের হচ্ছে রেটিনা চোখের অংশ, ককলিয়া কানের অংশ, আর নাক হচ্ছে তো নাকি, এই ধরনের নিউরন পাওয়া যায়। সো রেটিনা হচ্ছে আমাদের কি? রেটিনা হচ্ছে আমাদের চোখের অংশ, মনে রাখবা। ককলিয়া কিসের অংশ? ককলিয়া হচ্ছে আমাদের কানের অংশ। আর এদিক থেকে হচ্ছে নাকে এই ধরনের নিউরন পাওয়া যায়। আর মানব ভ্রূণ অবস্থায় মানে ছোট বেবি, তাই বেবিতে বি আছে না? বেবিতে কিন্তু হচ্ছে সব বাইপোলার, বেবিতে সব কি? বাইপোলার। সো হচ্ছে বেবিতে বাইপোলার, আমাদের বেবি মানে ভ্রূণ অবস্থায়, বেবি বললে তো আবার শিশু বোঝায়, ভ্রূণ অবস্থায়, জন্মের পর না, কিন্তু ভ্রূণ অবস্থায় সবকিছু থাকে কি? বাইপোলার। পরবর্তীতে ইউনিপোলার অথবা মাল্টিপোলার হয়, রেটিনা, ককলিয়া এবং নাকে এই ধরনের নিউরন পাওয়া
যায়। রেটিনা কক্লিয়া ও নাকে এই ধরনের নিউরন পাওয়া যায়। এটা হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত, এটা হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত। এখন খেয়াল করে দেখো এই বাইপোলার বা দ্বিমেরুযুক্ত তাহলে চোখ কান নাক, কোথায় চোখ কান নাক খোলা রাখবা, আর হচ্ছে ভ্রূণে, তাহলে ভ্রূণে চোখ কান নাক এবং ভ্রূণে আমাদের হচ্ছে সব কি বাইপোলার। এরপর দেখো আমাদের হচ্ছে যেটা ইউনিপোলার ছিল, ইউনিপোলার থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। আমরা পড়বো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ভাগ করা যায় ব্রেন এবং হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র আছে দুই প্রকার, একটা কেন্দ্রীয় একটা প্রান্তীয়। সো প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে আমরা যা বুঝি সে জায়গায় কিন্তু আমাদের হচ্ছে এই ইউনিপোলার নিউরন পাওয়া যায়। সো ইউনিপোলার কোথায় পাওয়া যায়? পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএসি ইউনিপোলার পাওয়া যায়, পিএনএসি ইউনিপোলার পাওয়া যায়। তারপর হচ্ছে সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলার এই যে বলছি, সিউডো ইউনিপোলার হচ্ছে দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে আসলে এরা বাইপোলার, এবং এরা পাওয়া যায় গ্যাংলিয়াতে, এরা পাওয়া যায় গ্যাংলিয়াতে। এটা স্পাইনাল গ্যাংলিয়া, এটা কর্টিক স্নায়ুর গ্যাংলিয়া। গ্যাংলিয়ন আসলে মেডিকেলের ভাষায় আমরা বলি যে ব্রেনের বাইরে, মস্তিষ্কের বাইরে যখন আমরা নিউরনের সেল বডি পাবো, সেটার গুচ্ছ পাবো, সেটাকে বলা হবে গ্যাংলিয়ন। সেটাকে কি বলা হবে? গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন হচ্ছে যে ক্লাস্টার অফ সেল বডি, সেল বডির গুচ্ছ আউটসাইড অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের কেন্দ্রীয় মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যখন আমরা হচ্ছে যে এরকম গুচ্ছ পাবো আমাদের সেল বডি, তখন তাকে গ্যাংলিয়ন বলি। এগুলো মেডিকেলে আরো ডিপ ভাবে বলা যায়। গ্যাংলিয়ন হচ্ছে মনে রাখবা স্নায়ুগুচ্ছ, স্নায়ুর গোলাকার গুচ্ছ, গোলাকার গুচ্ছ, স্নায়ুর গোলাকার গুচ্ছকে কি বলে? স্নায়ুর গোলাকার গুচ্ছ হচ্ছে আমাদের গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন নিয়ে আরো অনেক টার্মিনোলজি আমরা ব্যবহার করতে পারি। মাল্টিপোলার হচ্ছে যে আমাদের কোথায় পাবো? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডে মাল্টিপোলার পাবা। আর অ্যাপোলার পাবা দুইটা জায়গায়, একটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারে, মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ারে, আর একটা হচ্ছে যে আমাদের চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন আমাদের নিউরন পাওয়া যায়। সেই জায়গাটা হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট। মানে এই জায়গাটা তাইলে আমরা ইন শর্টে হচ্ছে যে একটু এই জায়গায় লিখে রাখি, ইন শর্টে বইয়ের একটা জায়গায় হচ্ছে যে লিখে রাখো যে আমাদের এই বাইপোলার, আমাদের হচ্ছে যে একটা ছোট্ট একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো, একটা জায়গায় হচ্ছে ছোট্ট করে লিখে রাখবা। কি করে লিখে রাখবা? ছোট্ট করে লিখে রাখবা হচ্ছে যে আমাদের কোষ, ছোট্ট করে লিখে রাখো হচ্ছে যে আমাদের এই নিউরনের প্রকারভেদ, নিউরনের প্রকারভেদ, নিউরন এর প্রকারভেদ, স্টিকি নোট লাগায় রাখো, নিউরনের প্রকারভেদ, নিউরনের প্রকারভেদ, নিউরনের প্রকারভেদ কি অনুযায়ী? প্রলম্বিত অংশ অনুযায়ী, প্রলম্বিত অংশ অনুযায়ী, প্রলম্বিত অংশ অনুযায়ী, প্রলম্বিত অংশ অনুযায়ী, প্রলম্বিত অংশ অনুযায়ী নিউরনের যদি আমি প্রকারভেদ করতে চাই তাহলে আমি কি কি প্রকারভেদ পাবো? একটা হচ্ছে যে আমাদের এই ইউনিপোলারটা মনে রাখবা পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বাইপোলার মনে রাখবা কি? আমাদের চোখ কান নাক, চোখ কান নাক ও ভ্রূণ, চোখ কান নাকে থাকে এবং ভ্রূণে থাকে। আমাদের হচ্ছে সিউডো ইউনিপোলার, সিউডো ইউনিপোলার যে আছে সেই সিউডো ইউনিপোলার কোথায় পাবো আমরা? সিউডো ইউনিপোলার আমরা কোথায় পাবো? সিউডো ইউনিপোলার আমরা হচ্ছে যে পাবো গ্যাংলিয়ন, মনে রাখবা গ্যাংলিয়ন। সেই গ্যাংলিয়নটা আমাদের হচ্ছে কর্টিক স্নায়ুর গ্যাংলিয়নও হতে পারে, স্পাইনাল কর্ডের গ্যাংলিয়নও হতে পারে, কর্টিক স্নায়ুর গ্যাংলিয়ন বা স্পাইনাল নার্ভের গ্যাংলিয়ন। 4 নাম্বার যেটা হচ্ছে আমাদের মাল্টিপোলার হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর লাস্ট হচ্ছে অ্যাপোলার হচ্ছে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর হচ্ছে চোখের রেটিনায় আমাদের হচ্ছে নিউক্লিয়ার স্তরে। সো এই জায়গাটা হচ্ছে শর্ট করে কোথাও লিখে লাগায় রাখো, সিএনএস পিএনএস, এগুলো আলটিমেটলি পরবর্তীতে তোমরা পারবা, কারণ সামনে পরবর্তী সময় আসবে। সো এই জায়গাটা হচ্ছে প্রলম্বিত অংশ অনুযায়ী আমাদের মনে রাখার বিষয়। সো ইউনিপোলার, তাহলে বাইপোলারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আবারও বলতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট কি? বাইপোলার পরীক্ষা আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইপোলারটা কোথায় পাওয়া যায়। তাহলে চোখ কান নাক আর ভ্রূণ, চোখ কান নাক আর ভ্রূণ, চোখ কান নাক আর ভ্রূণ, চোখ কান নাক আর ভ্রূণ। ওকে, এখন আসে দেখ হচ্ছে আমাদের নেক্সট কথা, সামনের দিকে আমরা যেটা যাব। নেক্সট আমরা যদি সামনের দিকে যাই, এতটুকু হচ্ছে যে আমরা দেখলাম।
এখন হচ্ছে যে তাইলে আমাদের এতটুকু আমরা বুঝতে পারছি, কোনো জায়গায় কারো কোনো কনফিউশন আছে, এতটুকু জায়গার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে, প্লিজ যদি জিজ্ঞাসা থাকে, কনফিউশন থাকে, আমাকে জানাও। ওকে, এবার আসা যাক হচ্ছে যে আমাদের নিউরোগ্লিয়া। এবার আসা যাক কোথায় আমাদের নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে আসলে বলা হয় হেল্পার অফ নিউরন, নিউরনের সাহায্যকারী কোষ। নিউরন যে যোজক টিস্যুর ভেতরে সুরক্ষিত থাকে তাকে বলা হয় নিউরোগ্লিয়া। তো আমি আসলে যেটা বলি সে নিউরোগ্লিয়া হচ্ছে হেল্পার অফ নিউরন, হেল্পার অফ নিউরন। এবং হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া কখনোই উদ্দীপ্ত হয় না, নিউরোগ্লিয়াটা হচ্ছে বিভাজিত হতে পারে, নিউরন কিন্তু বিভাজিত হয় না, বিভাজিত হতে পারে, নিউরোগ্লিয়া বিভাজিত হতে পারে। তাহলে ব্রেনের নিউরনে কিন্তু কোনো টিউমার বা ক্যান্সার হয় না, টিউমার বা ক্যান্সার হয় কিন্তু এই নিউরোগ্লিয়াতে। আচ্ছা, নিউরনে এখানে একটা জিনিস লিখে রাখো, এই নিউরনের কোষ দেহের ভেতর আমাদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে সেন্ট্রিওল নাই, সেন্ট্রিওল নেই, সেন্ট্রিওল নেই, কি নাই, সেন্ট্রিওল নেই, এই জায়গায় কিন্তু কোনো সেন্ট্রিওল নাই। এবং নিউরন কিন্তু আমাদের হচ্ছে বিভাজিত হয় না, নিউরনটা কিন্তু আমাদের হচ্ছে বিভাজিত হবে না, কারণ কি এই জায়গায় কি নাই, কোনো কোনো সেন্ট্রিওল নাই, কোনো সেন্ট্রিওল এই জায়গায় নাই। সো আমাদের নিউরন কিন্তু বিভাজিত হবে না। এখন আচ্ছা যাক, আমাদের যে জায়গাটায় আমরা হচ্ছে নিউরোগ্লিয়া, সেই নিউরোগ্লিয়া কিন্তু বিভাজিত হবে। এবং আমরা যে টিউমার দেখি, ব্রেইন টিউমার হয়েছে শুনি, এটা কিন্তু গ্লিয়াল সেল টিউমার, কারণ এই নিউরোগ্লিয়ার বিভাজনের কারণে টিউমার হয়। তো নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের টোটাল 4 প্রকার। নিউরোগ্লিয়া কয় প্রকার? 4 প্রকার। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো কথাটা আসছে অ্যাস্ট্রোনমি থেকে, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি মানে কি, জ্যোতির্বিদ্যা না তারাবিদ্যা? ঠিক আছে, এটা একটু কমেন্টে জানায়ও। সো অ্যাস্ট্রো এখান থেকে স্টার মানে তারকাকৃতি, কি আকৃতি, তারকাকৃতি, কি আকৃতি, তারকাকৃতির এরা হয়। এবং হচ্ছে যে এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে, এরা কি করে, নিউরনে পুষ্টি সরবরাহ করে, নিউরনে পুষ্টি সরবরাহ করে। এর অভিক্ষেপ দিয়ে এগুলো একদিকে রক্তজালক, অন্যদিকে নিউরনের সাথে যুক্ত। এই অ্যাস্ট্রোসাইটটা আমাদের ব্রেইনের যে আমাদের ব্লাড সাপ্লাই এবং নিউরন এদের মাঝে একটা সংযোগ তৈরি করে বা একটা ব্যারিয়ার তৈরি করে, এটাকে বলি আমরা ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরিতে সাহায্য করে, আমাদের ব্রেইনে যেন রক্ত থেকে কোনো জীবাণু না ঢুকে, এক্ষেত্রে তারা কিছুটা সাহায্য করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরিতে সাহায্য করে, যে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরিতে এরা সাহায্য করে। অলিগোডেন্ড্রোসাইট, অলিগো মানে কি, কম, অলিগো মানে কম। সো এরা আকারে ছোট এবং কম অভিক্ষেপ যুক্ত। অলিগো মানে কি, সবসময় মনে রাখবা, অলিগো মিন্স হচ্ছে ফিউ, অলিগো মিন্স মানে কি, ফিউ বা কম। অলিগো মানে কি, অলিগো মানে হচ্ছে ফিউ বা কম, অলিগো মানে কি, ফিউ বা কম। এখন তাহলে হচ্ছে যে এরা স্নায়ুরজ্জুর মায়ালিন আবরণ তৈরিতে সাহায্য করে। তো আমরা দেখেছি ওই জায়গায় হচ্ছে সোয়ান সেল থেকে নিউরোলেমা তৈরি হয়, আর মায়ালিন আবরণ তৈরি হয় অলিগোডেন্ড্রোসাইট থেকে। মাইক্রোগ্লিয়া হচ্ছে ক্ষুদ্রতম নিউক্লিওগ্লিয়া, পরীক্ষার মধ্যে খুব কমনলি আসে। এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, তাই তাদেরকে বলা হয়, মাইক্রোগ্লিয়াকে আমরা বলি হচ্ছে ব্রেইন ম্যাক্রোফেজ। মাইক্রোগ্লিয়াকে কি বলি আমরা? ব্রেইন ম্যাক্রোফেজ বলি। ব্রেইনের ম্যাক্রোফেজকে আমরা কি বলি? মাইক্রোগ্লিয়া বলি। ব্রেইনের ম্যাক্রোফেজকে কি বলি? মাইক্রোগ্লিয়া বলি। সেই জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের এই নিউরোগ্লিয়ার এই যে অঞ্চলটা আছে আমাদের, এই অঞ্চলটা কিন্তু 5 স্টার, এই জায়গাটা কি 5 স্টার। তাহলে আমাদের অ্যাস্ট্রোসাইট এরা তারকাকৃতির, অ্যাস্ট্রোসাইট কি আকৃতির? তারকাকৃতির। কেন্দ্র থেকে বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজম অভিক্ষেপ যুক্ত, অভিক্ষেপ দিয়ে এগুলো একদিকে রক্তজালিকা, অন্যদিকে নিউরনের সাথে যুক্ত। এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে, এদেরকে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরিতে এরা সাহায্য করে। অলিগোডেন্ড্রোসাইট এরা অল্প সংখ্যায় থাকে, এরা স্নায়ুরজ্জু বা মায়ালিন আবরণ তৈরিতে সাহায্য করে। মাইক্রোগ্লিয়া ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, তাই তাদেরকে কিন্তু আমরা ব্রেইন ম্যাক্রোফেজ বলি। আর এপেনডাইমা যে আছে, এই এপেনডাইমাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে। এরা সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি, সংবহন, শোষণ এদের সাথে জড়িত। পরীক্ষার জন্য এটা ইনফিনিটি স্টার লাইন, যে সিএসএফ কে তৈরি করে? এপেনডাইমাল সেল সিএসএফ তৈরি করে। সিএসএফ কে তৈরি করে? এপেনডাইমাল সেল আমাদের হচ্ছে সিএসএফ তৈরি করে। এবং সিএসএফ কোথায় থাকে? ব্রেনের স্পাইনাল কর্ডে আমাদের এই সিএসএফ থাকে, ব্রেনের স্পাইনাল কর্ডে আমাদের এই সিএসএফ থাকে। সো নিউরোগ্লিয়ার অংশটা একবার আমার ক্লাসের পরে একটু রিডিং দিয়ে দাও, কাজ মনে রাখবে। অ্যাস্ট্রোসাইট নিউরনে পুষ্টি দেয়, অলিগোডেন্ড্রোসাইট মাইলিন আবরণ তৈরি করে, মাইক্রোগ্লিয়া আমাদের হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, এপেনডাইমা আমাদের হচ্ছে যে কি করে, এরা সিএসএফ তৈরি, উৎপন্ন, সংবহনের সাথে সাহায্য করে। এতটুকু ক্লিয়ার সবাই?
ওকে, এবার আসো যে আমরা হচ্ছে যে ইনফিনিটি স্টার একটা টপিক পড়ার পরে আমরা কিছু লেস ইম্পর্টেন্ট টপিকের দিকে যাই। সিন্যাপসিস, সিন্যাপস, দেখো একটা হচ্ছে সিন্যাপস, আরেকটা শব্দ হচ্ছে পাবা সিন্যাপসিস। সিন্যাপস হচ্ছে দুটি স্নায়ুর মধ্যে আমাদের হচ্ছে সংযোগ, দুটি স্নায়ুর মধ্যে সংযোগ, দুটি স্নায়ুর মাঝে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের এক্সনের প্রান্ত শেষ হয়, অন্য একটি নিউরন শুরু হয়, তাকে সিন্যাপস বলা হয়। আর তোমরা কি কেউ বলতে পারবা সিন্যাপসিস শব্দটা কোথায় পেয়েছো তুমি? সিন্যাপসিস, সিন্যাপসিস কিন্তু হচ্ছে যে আমাদের এই প্যাকাইড জাইগোটিন ফেজে, জাইগোটিন ধাপে, জাইগোটিন ধাপে সিন্যাপসিস কোথায় পাই আমরা? মায়োসিস ওয়ানে, মায়োসিস ওয়ানে জাইগোটিন ধাপে দেখি, মায়োসিস ওয়ানের জাইগোটিন ধাপে সিন্যাপসিস শব্দটা পাই। আর শুধু সিন্যাপস শব্দটা কিন্তু কোথায় আছে? শুধু সিন্যাপস শব্দটা কিন্তু আমাদের আছে এই আমাদের দুটি নিউরনের সংযোগস্থল। তো সিন্যাপসে দুইটা নিউরনের মধ্যে বলছে একটা সূক্ষ্ম ফাঁক থাকে, তাহলে দুইটা নিউরনটা একদম একটা আরেকটার সাথে এভাবে লেগে থাকে না, জাস্ট হালকা একটা গ্যাপ থাকে, এটাকে বলে সিনেপটিক ক্লেফট। এটাকে কি বলা হয়? এটাকে বলে সিনেপটিক ক্লেফট বলা হয়। এটা 20 থেকে 30 ন্যানোমিটার ফাঁকযুক্ত। কত ন্যানোমিটার ফাঁকযুক্ত? 20 থেকে 30 ন্যানোমিটার গ্যাপযুক্ত, 20 থেকে 30 ন্যানোমিটার গ্যাপযুক্ত, 20 থেকে 30 ন্যানোমিটার গ্যাপযুক্ত আমাদের হচ্ছে সিনেপটিক ক্লেফট থাকে। সিনেপটিক ক্লেফটটা আমাদের কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার গ্যাপযুক্ত। ছবিটা দেখো, এই যে আমাদের দুইটা নিউরন, দুইটা নিউরনের মাঝে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে কি বলতেছে? সিনেপটিক ক্লেফট বলতেছে। এইটা কত ন্যানোমিটারের গ্যাপ? একটা 20 থেকে 30 ন্যানোমিটারের গ্যাপ, 20 থেকে 30 ন্যানোমিটারের গ্যাপ। এই যে আমাদের হচ্ছে একটা নিউরন, এই আরেকটা নিউরন, সো এই নিউরনটাকে বলা হয় প্রি সিনেপটিক নিউরন। সো এটা হচ্ছে প্রি সিনেপটিক নিউরন, আর এটা হচ্ছে পোস্ট সিনেপটিক নিউরন। এটা প্রি সিনেপটিক নিউরন, এটা পোস্ট সিনেপটিক নিউরন। প্রি সিনেপটিক নিউরনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সিনেপটিক ভেসিকেল থাকে। সিনেপটিক ভেসিকেল থাকে, কি থাকে? সিনেপটিক ভেসিকেল থাকে, যার ভেতর নিউরো ট্রান্সমিটার থাকে। তো সিনেপটিক ভেসিকেলের ভেতর আমাদের হচ্ছে কি থাকে? নিউরো ট্রান্সমিটার থাকে। সো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল যেতে কে সাহায্য করে? নিউরো ট্রান্সমিটার সাহায্য করে। একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল যেতে কে সাহায্য করে? নিউরো ট্রান্সমিটার সাহায্য করে। আর এই যে পোস্ট সিনেপটিক যে নিউরন আছে, তার মধ্যে রিসেপ্টর থাকে। তার মধ্যে কি থাকে? রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরটা এই নিউরো ট্রান্সমিটারকে রিসিভ করে। সো এই নিউরো রিসেপ্টরের কাজ কি? রিসেপ্টরের কাজ হচ্ছে নিউরো ট্রান্সমিটার এর রিসিভ করা। তো রিসেপ্টরের কাজ হচ্ছে নিউরো ট্রান্সমিটারকে সে রিসিভ করে, নিউরো ট্রান্সমিটারকে সে রিসিভ করে, নিউরো ট্রান্সমিটার রিসিভ করে, রিসেপ্টর রিসিভ করবে। কাকে রিসিভ করবে? নিউরো ট্রান্সমিটারকে রিসিভ করবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দুইটা নিউরনের সংযোগস্থলকে কি বলি? সিন্যাপস, নট সিন্যাপসিস। এই সিন্যাপসে প্রিসিনেপটিক নিউরন, পোস্টসিনেপটিক নিউরন, তাদের মাঝে যে গ্যাপটা থাকে এটাকে বলি সিনেপটিক ক্লেফট বলি। এই প্রিসিনেপটিক নিউরনের সিনেপটিক ভেসিকেল থাকে, যে ভেসিকেলের মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে। এক নিউরন থেকে আরেক নিউরনে উদ্দীপনা নিয়ে যায় কে? নিউরো ট্রান্সমিটার আমাদের উদ্দীপনা নিয়ে যায়। আর পোস্টসিনেপটিক নিউরনে থাকে রিসেপ্টর, যে রিসেপ্টরটা হচ্ছে এই নিউরো ট্রান্সমিটারের সিগন্যালটাকে রিসিভ করে বা গ্রহণ করে। পরীক্ষার মধ্যে এই জিনিসটা আসবে। একই সাথে এই জায়গায় আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, প্রিসিনেপটিক নিউরনে মাইটোকন্ড্রিয়া আমাদের হচ্ছে যে থাকে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে যে নিউরন সংকেত পাঠায় তাকে প্রিসিনেপটিক নিউরন বা ট্রান্সমিটিং নিউরন বলা হয়, আর যে নিউরনটা সংকেত রিসিভ করে তাকে আমরা পোস্টসিনেপটিক নিউরন বা রিসিভিং নিউরন বলি। এখন সিনেপসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা বিদ্যুতিক সিন্যাপস আর একটা রাসায়নিক সিন্যাপস। যে সিন্যাপসে গ্যাপ জাংশনের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এক নিউরন থেকে আরেক নিউরনে সরাসরি প্রবাহিত হতে পারে, তাকে আমাদের বিদ্যুতিক সিন্যাপস বলে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই গ্যাপ জাংশন কি? গ্যাপ জাংশন কি? এই যে একটা সিনেপটিক ক্লেফট থাকে, এটা একটা গ্যাপ না? তাহলে একটা সংযোগ হয়েছে, যেই সংযোগের মধ্যে একটু গ্যাপ থাকে সেটাকে বলে গ্যাপ জাংশন। কি বলা হয়? গ্যাপ জাংশন। পরীক্ষার মধ্যে আসে, গ্যাপ জাংশন কোথায় থাকে? এটা মাথায় ঢুকায় ফেলো, গ্যাপ জাংশন কোথায় থাকে? গ্যাপ জাংশন থাকে কই? গ্যাপ জাংশন থাকে হচ্ছে আমাদের নিউরনের সিন্যাপসে। গ্যাপ জাংশন কোথায় থাকে? নিউরন এর সিন্যাপসে। প্রশ্ন যদি টিচাররা চায় এই অধ্যায় থেকে মেডিকেলে মিনিমাম 7-8টা প্রশ্ন করা সম্ভব, 7-8টা প্রশ্ন করে দিতে পারে। তাহলে গ্যাপ জাংশনের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ হতে পারে, তখন সেটাকে আমরা হচ্ছে যে বলি বিদ্যুতিক সিন্যাপস। সো বিদ্যুতিক সিন্যাপস কোথায় পাওয়া যায়? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে কিছু বিদ্যুতিক সিন্যাপস আছে। সিন্যাপসের বেশিরভাগই রাসায়নিক সিন্যাপস। সিন্যাপসের বেশিরভাগই কি? রাসায়নিক সিন্যাপস। বেশিরভাগই রাসায়নিক সিন্যাপস, যা আমাদের বেসিক্যালি নিউরো ট্রান্সমিটার মুক্তির উপর নির্ভর করে। সো বিদ্যুতিক সিন্যাপস খুব অল্প পরিমাণে কিছু বিদ্যুতিক সিন্যাপস আছে, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে বিদ্যুৎ সিগন্যাল পাঠায়। সো আমাদের গ্যাপ জাংশন কিন্তু নিউরনের সিন্যাপসটা
একই সাথে হার্টেও কিন্তু কিছু গ্যাপ জাংশন থাকে, স্পেশালি হার্টের যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে এটা কিন্তু কিছু গ্যাপ জাংশন। জাস্ট বলে রাখতেছি কারণ তোমরা অনেক বাচ্চা মেডিকেলে যাবা, তখন এগুলো শুনবা মেডিকেলে গিয়ে। এখন দেখো আমাদের হচ্ছে এই সিনাপসের প্রকারভেদ হচ্ছে সিনাপস 4 প্রকার। একটা হচ্ছে এক্সনের সাথে এক্সনের মিলন, ডেন্ড্রনের সাথে ডেন্ড্রনের মিলন, এক্সনের সাথে ডেন্ড্রনের মিলন, এক্সনের সাথে কোষদেহ বা সোমাটিক বডির মিলন। তাহলে দেখো এক্সো সোমাটিক সিনাপস, এক্সো ডেন্ড্রাইটিক সিনাপস, এক্সো এক্সনিক সিনাপস, ডেন্ড্রো ডেন্ড্রাইটিক সিনাপস। জাস্ট নামগুলো জেনে রাখো, ডেন্ড্রো ডেন্ড্রাইটিক, এক্সো এক্সনিক, এক্সো ডেন্ড্রাইটিক, এক্সো সোমাটিক সিনাপস। এখন দেখো তাহলে সিনাপসের কাজ কি? এক নিউরন থেকে আরেক নিউরনের তথ্য স্থানান্তরণ করা, এটাই সিনাপসের প্রধান কাজ, এটাই আমরা মনে রাখবো, আর কোনো কিছু আমাদের মনে রাখার দরকার নাই। এখন এই যে নিউরন থেকে কি কি নিঃসৃত হয়, নিঃসৃত মানে কি? সিক্রেশন। নিঃসৃত মানে কি? সিক্রেশন। সো নিউরন কি কি সিক্রেশন করে বলতে পারবা? নিউরন কি কি সিক্রেশন করে? নিউরন সিক্রেশন করে নাম্বার 1 নিউরোট্রান্সমিটার। নাম্বার 1 কি? নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল বার্তাবাহক, কেমিক্যাল বার্তাবাহক। বার্তাবাহক মানে কি? মেসেঞ্জার। এই শব্দগুলা খুব দরকার তাই বলে দিচ্ছি। মেসেঞ্জার সিনাপসে প্রিসিনেপটিক নিউরন থেকে পোস্টসিনেপটিক নিউরনে যায়, এই প্রক্রিয়াকে নিউরোট্রান্সমিটার দিয়ে উদ্দীপনা, নিউরোট্রান্সমিটার দিয়ে উদ্দীপনা পরিবহনকে বলি নিউরোট্রান্সমিশন বলা হয়। আর এই যে নিউরোট্রান্সমিটার কোথায় থাকে? নিউরোট্রান্সমিটার বলছি না সিনাপটিক ভেসিকলে থাকে। এই যে এখানে মার্ক করে, এই যে মার্ক করে সিনাপটিক ভেসিকল লিখে দিছি না নিউরোট্রান্সমিটার থাকে, এই জায়গাগুলো লিখে দিছি যেন রিভিশনের সময় এই ছবিটা দেখলে তোমার মনে পড়ে যায়। নিউরোট্রান্সমিটার রাসায়নিক গঠনের উপর অ্যামিনো অ্যাসিড টাইপ, বায়োজেনিক অ্যামাইন, ট্রেস অ্যামাইন, পেপটাইড, পিউরাইন, গ্যাস, একক আয়ন, দস্তা। এটা জাস্ট মনে রাখো, দস্তা। দস্তা মানে কি? জিঙ্ক। আমি যদি ভুল না করি দস্তা মানে হচ্ছে জিঙ্ক। সো জিঙ্ক একটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। জিঙ্ক একটা কি হিসেবে কাজ করতে পারে? নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। দস্তা যদি জিঙ্ক না হয় আমাকে কমেন্টে বইলো, ভুল হইতে পারে, অনেকদিন ধরে কেমিস্ট্রি পড়াই না। সো হচ্ছে এই জিঙ্কটা আমাদের নিউরোট্রান্সমিটার হিসেবে ব্যবহার হতে পারে। এখানে খুব সুন্দর করে একটা ফুল ফর্ম আছে, গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। যারা মনে রাখতে চাও মনে রাখতে পারো যে গাবা একটা খুব ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার আমাদের জন্য। তারপর হচ্ছে যে আমাদের কার্যক্ষমতার ভিত্তিতে যে কোন ধরনের কাজ করে, উত্তেজক, বাধাদায়ক। উত্তেজক ও বাধাদায়ক দুইটা ক্যাপাবিলিটি আছে। সো আমি যেটা মনে রাখতে বলি সেটা হচ্ছে বাধাদায়ক নিউরোট্রান্সমিটার কারা কারা? গাবা, গ্লাইসিন আর টরিন। তাহলে হচ্ছে যে গাবা, গাবা কিন্তু একটা ফুটবল ক্রিকেট খেলার মাঠের নাম। গাবাতে ম্যাচ হয়, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের একটা বিখ্যাত ক্রিকেট ম্যাচ হয়েছে। সো গাবা, গাবা গ্লাস গ্লাস টানে, গাবায় গ্লাস টানে। তাই মনে রাখতে পারো গাবায় গ্লাস টানে। গাবায় কি হয়? গ্লাস টানে। গাবায় গ্লাস টানে। সো গাবায় গ্লাস টানে কে? অনেক ক্রিকেট খেলোয়াড় যারা গাবায় ম্যাচ খেলতে পারে না তারা গাবায় গ্লাস টানে। সো গাবা, গাবা, গাবা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। গ্লাস দিয়ে আসে গ্লাইসিন আর টানে দিয়ে আসে টরিন। টানে দিয়ে কি আসে? টরিন। এই তিনটা হচ্ছে বাধাদায়ক, মনে রাখতে পারো। আর উত্তেজক ও বাধাদায়ক দুইটা ক্যাপাবিলিটি আছে, অ্যাসিটাইল কোলাইন, ডোপামিন। এর মধ্যে অ্যাসিটাইল কোলিনটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের মধ্যে অ্যাসিটাইল কোলিন আছে। নিউরো হরমোন হচ্ছে আমাদের দুইটা হরমোন আছে যারা ব্রেইন থেকে ক্ষরিত হয়, বাট এরা হরমোন। নাম লিখে রাখো পাশে, একটা হচ্ছে এডিএইচ অ্যান্টিডায়োটিক হরমোন, অ্যান্ড হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন, এই দুইটা হচ্ছে আমাদের নিউরো হরমোন। এই দুইটা হরমোন সম্পর্কে আমরা আরো বিস্তারিত সামনের ক্লাসে জানবো। জাস্ট এখন জেনে রাখো যে আমাদের হচ্ছে এই নিউরো হরমোন দুইটা, এডিএইচ আর অক্সিটোসিন। নিউরো সিক্রেশন হচ্ছে ব্রেইন থেকে কোনো কেমিক্যাল, রাসায়নিক বস্তু নিউরন থেকে উৎপন্ন হয়ে নিঃসৃত হয়ে বহির্কোষীয় ধরনের নিউরো সিক্রেশন, এটা দরকার নেই। তবে গাবায় গ্লাস টানে, গাবা দিয়ে গাবা, গ্লাস দিয়ে আসে গ্লাইসিন আর টানে দিয়ে আসে কি? টরিন। মাথায় রাখো। এখন হচ্ছে সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা পরিবহনে দুনিয়ার কথা বলা আছে। আল্লাহর ওয়াস্তে তুমি একটা জিনিস মনে রাখো, সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা পরিবহনে মূল ভূমিকা রাখে ক্যালসিয়াম। মনে রাখো, মূল ভূমিকা রাখে কে? মূল ভূমিকা রাখে ক্যালসিয়াম আয়ন। সো এইটা তোমার মনে রাখার জন্য হচ্ছে এনাফ, তোমার জন্য মাস্ট দরকার যে সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা পরিবহনে কে সাহায্য করে? ক্যালসিয়াম আয়ন। এর বাইরে ডানে বামে উপরে নিচে কোনো কথা, কোনো দরকার নাই। কে সাহায্য করে? ক্যালসিয়াম আয়ন সাহায্য করে। এতটুকু জানো, আর কোনো কিছু জানা লাগবে না, আর কোনো কিছু জানা লাগবে না। আচ্ছা, এবার আসো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। সমগ্র স্নায়ুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই মানুষের স্নায়ুতন্ত্র, বা ইংরেজিতে কি বলা হয়? নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, নার্ভাস
সিস্টেম। এই যে নার্ভাস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেমকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? নার্ভাস সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় ইংরেজি কি? সেন্ট্রাল। আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটার ইংরেজি কি? পেরিফেরাল, পেরিফেরাল। তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। বলো আমার সাথে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেইন থাকে হচ্ছে করটির গহ্বরে, আর স্পাইনাল কর্ড কই থাকে? ব্রেইন থেকে যে স্নায়ু বের হয় সেই স্নায়ুকে বলি করটিক স্নায়ু, স্পাইনাল কর্ড থেকে যে স্নায়ু বের হয় সেটাকে বলি আমরা হচ্ছে স্পাইনাল স্নায়ু। ব্রেইন থেকে, ব্রেইনটা থাকে করটিকার ভেতরে, করটিকার বিভিন্ন ছিদ্রপথ দিয়ে ব্রেইন থেকে স্নায়ু বের হয়, তাই তার নাম করটিক স্নায়ু। 12 জোড়া মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়। আর সুষুম্না স্নায়ু বা এটাকে বলে স্পাইনাল নার্ভ, সুষুম্না স্নায়ু বা ইংরেজিতে কি বলা হয়? স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভটা স্পাইনাল কর্ড থেকে তৈরি হয়, তাদেরকে বলি আমরা স্পাইনাল নার্ভ। 31 জোড়া সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয় এবং এরা মিশ্র প্রকৃতির হয়। এরা কি প্রকৃতির হয়? তো all the spinal nerve are mixed type, all the spinal nerve are mixed type is a very important MCQ। তাহলে খেয়াল করে দেখো, এই যে ব্রেন থেকে যে করটিক স্নায়ু, সুষুম্না কাণ্ড থেকে যে সুষুম্না স্নায়ু বের হয়, দে আর নট পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দে আর পার্ট অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ না, তারা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। তারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ না, তারা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। সো হচ্ছে এই যে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড আছে, এই মস্তিষ্ক থেকে যে করটিক স্নায়ু আর সুষুম্না কাণ্ড থেকে যে সুষুম্না স্নায়ু বের হয়, তারা আসলে আমাদের হচ্ছে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। কারণ কি? কারণ হচ্ছে বস তো থাকে ঘরে বসে, চেলাবেলারে পাঠায় যে ও যা ওরে গিয়ে ফিনিশ করে দে। যেমন আগে ছোটবেলায় দীপজলের মুভি দেখতাম, বুঝছো? মানে দীপজলের মুভি দেখতাম, যে পছন্দ করতাম, নট লাইক দ্যাট। বিটিভিতে মুভি হইতো, দীপজলই মূল ভিলেন থাকতো। সো দীপজন হচ্ছে যে ওর একটা অপরাধীদের একটা ডেরা থাকতো, সেখানে ওই চেলা চামুন্ডা পাঠায় বলতো যা ওর সানডে মানডে ক্লোজ করে দে, যা ওরে ফিনিশ করে দে। সো এরকম দীপজল যে বসে আছে, এই দীপজল সেন্ট্রাল কমান্ডে যারা থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা বসটা কিন্তু যায় না খুনাখুনি করতে, মারামারি করতে। বসটা কি করে? চেলা চামুন্ডা বের করে দেয়। সো ব্রেন থেকে এরকম করটিক স্নায়ু বের হয়, আমাদের সুষুম্না কাণ্ড থেকে স্পাইনাল নার্ভ বের হয়, এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ না, এরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ঐচ্ছিক স্নায়ুতন্ত্র বা এটাকে বলা হয় ভলেন্টারি নার্ভাস সিস্টেম, ভলেন্টারি নার্ভাস সিস্টেম, ভলেন্টারি নার্ভাস সিস্টেম। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটাকে ইংরেজিতে বলি হচ্ছে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম। কি বলি আমরা এটাকে? অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এই সেন্ট্রাল ভলেন্টারি যে নার্ভাস সিস্টেম আছে, এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সংবেদী অঙ্গ, পেশি, গ্রন্থি যোগাযোগ রাখে, দেহের ঐচ্ছিক কাজের সাথে জড়িত। এই যে ধরো তুমি ক্লাস করতেছো, এটা একটা ঐচ্ছিক কাজ, অবশ্যই এটা একটা ঐচ্ছিক কাজ। লিখতেছো, এটা একটা ঐচ্ছিক কাজ। দাগাচ্ছ, এটা একটা ঐচ্ছিক কাজ। আমি কথা বলতেছি, এটা একটা ঐচ্ছিক কাজ। কিন্তু আমার পেটের ভেতর যে আমাদের পাকস্থলী সংকুচিত প্রসারিত হচ্ছে, এটা আমার কোনো ইচ্ছা আছে? নাই। না থাকলে, যদি থাকতো কি বিপদ হতো? খাওয়ার পরে এই গলা দিয়ে কবার না, এই 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 পাকস্থলী, পাকস্থলী সংকুচিত, সংকুচিত, এই এই ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, এই বৃহদান্ত, এদিকে এদিকে এদিকে, কাবানে কাবানে কাবানে, এই সংকুচিত। এই চিন্তা করতে করতে শেষ। ফুসফুস নিজের মধ্যে সংকুচিত প্রসারিত হচ্ছে। আমার যদি চিন্তা করা লাগতো, আমার যদি এরকম জোর করে শ্বাস নেওয়া লাগতো রেগুলার, তাহলে তো শ্বাস নিতে নিতে জীবন শেষ। হার্টবিট এরকম করে যদি হার্টবিট রেগুলার পরিচালনা করা লাগতো, আমি শেষ। সো আমাদের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের ক্ষেত্রে তাহলে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে আমাদের এই জিনিসগুলো অটোনমিক কন্ট্রোলের মধ্যে চলে গেছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিসেরাল অঙ্গ বা অভ্যন্তরীণ অঙ্গগুলোর যোগাযোগ বজায় রাখে, তারা অনিচ্ছিক কাজের সাথে কিন্তু জড়িত। এই যে আমাদের হচ্ছে যে কি বলে এটাকে, আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের অংশ আসলে করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, এরা ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের অংশ। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা বিষয় আছে, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক অংশ। সিম্প্যাথি মানে আমরা অন্যের প্রতি দুঃখ কষ্ট বুঝাই, বাট এই সিম্প্যাথেটিকের মজার জিনিসটা আসলে একটু ভিন্ন। সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হচ্ছে বাঘের তারা খাইলে যা যা হবে, বাঘের তারা খেলে দেহে যা হয়, বাঘের তারা খেলে দেহে যা হয়। ধরো বাঘ তোমাকে তাড়া দিয়েছে, সেই তাড়াতে তোমার বডিতে যা হবে সেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে স্বাভাবিক দৈনন্দিন কার্যাবলী, স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। ধরো এখন বাঘ
যদি দেখো তুমি তোমার সামনে একটি বাঘ দাঁড়ায় আছে, সুন্দরবনে ঘুরতে গেছো, চিল ব্লগ করতেছো, ওই আমি সুন্দরবনে আছি, এই দেখো এই দেখা যাচ্ছে নিউ মেটাফর শ্বাসরন্ধ্র, হঠাৎ করে দেখলাম সামনে একটা বাঘ, বাঘ দেখে আমার চোখ বড় হয়ে যাবে, চোখ বড় হয়ে গেল, দেহ থেকে ঘাম ছুটে যাবে, তারপর হচ্ছে কি হবে, পেটে মোচড় দেয়, বেশিরভাগ সময় ভয় পেলে হচ্ছে হার্টবিট বেড়ে যাবে, আমি বাঘ দেখে দিব দৌড়, আমার হার্টবিট বেড়ে যাবে, আমার হচ্ছে যে পাকস্থলী সংকোচন প্রসারণ কমে যাবে, বাঘ দেখলে কি পাকস্থলী সংকোচন প্রসারণ বাড়বে? বাড়বে না। আমার হচ্ছে মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে? জাগবে না। আমি দিব দৌড়। ক্ষুধা লাগবে? লাগবে না। সো ওই টাইমে হচ্ছে যে দিব হচ্ছে যে দৌড়। সো বিপদে পড়লে যে অ্যাক্টিভিটি, এটাকে বলা হয় সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। আর হচ্ছে স্বাভাবিক অবস্থায় যেটা, সেটাকে বলি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। উত্তেজনার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আপৎকালীন মানে বিপদে এই কাজ করে। আর হচ্ছে যে আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক যে আছে, সেটা আমাদের এই দেহের স্থানীয় প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত, দেহের স্বাভাবিক দৈনন্দিন কার্যাবলী নিয়ন্ত্রণ করে। সেখানে বলছে সিম্প্যাথেটিক স্নায়ু শুধু সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত, এটাকে আমরা বলি থোরাকোলাম্বার আউটফ্লো। তাহলে হচ্ছে যে আমাদের এই জায়গায় যে স্পাইনাল নার্ভ আছে, তোমাকে একটু এই জায়গায় আগে স্পাইনাল নার্ভগুলো সম্পর্কে বলি। এই স্পাইনাল নার্ভ যে আছে, স্পাইনাল নার্ভের এখানে লেখো যে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে 8টা, থোরাসিক স্পাইনাল নার্ভের মধ্যে থোরাসিক হচ্ছে যে আমাদের 12টা, লাম্বার তাহলে 20টা গেল, লাম্বার স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের 5টা, স্যাক্রাল স্পাইনাল নার্ভ কয়টা আমাদের, স্যাক্রাল স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের 5টা, আর কক্কিজিয়াল স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের কয়টা, একটা। এটা একটু লেখো, এই হচ্ছে আমাদের জোড়া, এত জোড়া, তাহলে হচ্ছে যে এত জোড়া আমাদের লিখে ফেলি। তো খেয়াল করে দেখো, আমাদের সিম্প্যাথেটিক স্নায়ু হচ্ছে আমাদের, সিম্প্যাথেটিক স্নায়ুকে বলছে শুধু সুষুম্না স্নায়ু। তো আমাদের থোরাসিক 1 থেকে লাম্বার 2 স্পাইনাল নার্ভ নিয়ে হচ্ছে যে আমাদের এই থোরাসিক, এই আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম গঠিত, থোরাসিক 1 থেকে লাম্বার 2 স্পাইনাল নার্ভ নিয়ে। আর এখানে বলছে করটিক এবং সুষুম্না স্নায়ু। করটিকের মধ্যে আমাদের ক্রেনিয়াল স্নায়ু কোনটা, ক্রেনিয়াল হচ্ছে 3, 7, 9, 10। আমরা একটু পর ক্রেনিয়াল স্নায়ুগুলোর নাম পড়বো, অলফ্যাক্ট, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডোমিনাল, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেঞ্জাল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। তো এই 12টা ক্রেনিয়াল স্নায়ুর নাম আমরা যখন বলবো, তখন 3, 7, 9, 10 এর নাম আমরা বলতে পারবো। আর হচ্ছে স্পাইনাল নার্ভের ক্ষেত্রে স্যাক্রাল 1 এবং 2, স্পাইনাল নার্ভের ক্ষেত্রে আমাদের স্যাক্রাল 1 এন্ড স্যাক্রাল 2, এই দুইটা হচ্ছে যে আমাদের স্পাইনাল নার্ভ। আর এই ক্রেনিয়াল নার্ভগুলো আমাদের হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের অংশ। সো অনেক জটিল একটা বিষয় বুঝলাম, তোমাদের বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, আমি আবার বুঝাচ্ছি তোমাদের। সো তোমরা এতটুকু আগে লেখো ভাইয়ার সাথে, তারপর ভাইয়া তোমাদের পুরো বিষয়গুলো বুঝাই দিচ্ছে। তোমাদের মনে হতে পারে ভাইয়া এত কঠিন বিষয়, এগুলো কি মেডিকেলে আসি? প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর ক্রেনিয়াল নার্ভগুলো মেডিকেলে পর্যন্ত একবার এসেছে, তোমাদের সালেও এই জায়গা থেকে আসতে পারে, কারণ ডক্টরদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয় জায়গা হচ্ছে এই জায়গাগুলো। একজন জিজ্ঞেস করছে 14 আগস্ট যে এক্সাম হবে ওটা কি মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে? অবশ্যই 14 আগস্ট যে এক্সাম হবে মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। ওকে, খেয়াল করে দেখো হচ্ছে যে আমরা তাহলে দেখতে পাচ্ছি আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে, কেন্দ্রীয় বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ কয়টা? 2টা, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ কয়টা? ভলেন্টারি বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক বা ভলেন্টারি বা ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। আর হচ্ছে আমাদের ভলেন্টারি বা ঐচ্ছিক না, তো ঐচ্ছিক মানে কি? ঐচ্ছিক ইংরেজি তো ভলেন্টারি না, ভলেন্টারি ঐচ্ছিক ইংরেজি কি? মানে ভুলে যাই, ইংরেজিতে আমি অনেক দুর্বল। ভলেন্টারি ঐচ্ছিকের বাংলা কি? ঐচ্ছিকের ইংরেজি ঐচ্ছিক কোথায়? ভলেন্টারি তো এরকমই তো ছিল, ঐচ্ছিক, ঐচ্ছিক বেশি ইংরেজি। হ্যাঁ ঠিক আছে, এত দুর্বল না, যা হচ্ছে ভলেন্টারি নার্ভাস সিস্টেম। তাহলে ঐচ্ছিক মানে ভলেন্টারি নার্ভাস সিস্টেম, আর স্বয়ংক্রিয় মানে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের তো আমাদের সাথে করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ তার ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের অংশ। করটিক স্নায়ু 12 জোড়া, এরা মস্তিষ্ক থেকে বের হয় কর্টিকের ছিদ্র দিয়ে, তাই নাম করটিক স্নায়ু। আর সুষুম্না স্নায়ু, এটা সুষুম্না কাণ্ড থেকে বের হয় 31 জোড়া, 8 জোড়া সার্ভাইকাল, 12 জোড়া থোরাসিক, 5 জোড়া লাম্বার, 5 জোড়া স্যাক্রাল, আর হচ্ছে 1 জোড়া কক্কিজিয়াল। এখন হচ্ছে আমাদের এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা সিম্প্যাথেটিক স্নায়ু, একটা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। সিম্প্যাথেটিক স্নায়ু বাঘের তাড়া খাইলে মানে উত্তেজনায়, আপৎকালীন সময়, বিপদের সময় আমরা বলি ফাইট অর ফ্লাইট,
মোডে হচ্ছে যে এটা কাজ করে, এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এটা স্বাভাবিক অবস্থা, এই যে এখন আমার স্বাভাবিক, কোনো বিপদ আপদ নাই আলহামদুলিল্লাহ। এই পরিস্থিতিতে আমার বডিতে যেটা কাজ করবে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে শুধুমাত্র স্পাইনাল নার্ভগুলাই থাকে, থোরাকোলাম্বার আউটফ্লো বলি আমরা মেডিকেলের ভাষায়। থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত যে স্পাইনাল নার্ভগুলো আছে তারা আমাদের বডিতে সিম্প্যাথেটিক কন্ট্রোলে সাহায্য করে। এন্ড প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা বলি ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। সো ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10, ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10, অকুলোমোটর ফেসিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল ভেগাস, এগুলোর নাম আমরা পরবর্তীতে জানবো। পরীক্ষায় স্পেসিফিক ভাবে আসবে নিচের কোনটি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, অপশনের মধ্যে থাকবে তোমার। আর স্পাইনাল নার্ভের মধ্যে স্যাক্রাল 1 এবং স্যাক্রাল 2, এরা হচ্ছে যে আমাদের কি, এরা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু তন্ত্র। এখন খেয়াল করে দেখো তাহলে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় বা অন্তর্যন্ত্রীয় অটোনমিক স্নায়ুতন্ত্র, এগুলো আমরা দেখেছি। স্বয়ংক্রিয়কে আবার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকে ভাগ করতে পারি। সো আমরা অনেক জটিল একটা টপিক বুঝলাম, অনেক জটিল। সো আমাকে একটু জানাতে হবে তোমার যে ভাই এই জটিল টপিকটা বুঝেছি, তাহলে আমি সামনে আগাবো, না আমি সামনে আগাবো না, আবার বুঝাবো। জটিল একটা টপিক পড়েছি, জটিল টপিক জানতে হবে, এবং এই জায়গা থেকে মেডিকেল একটা প্রশ্ন চলে আসতে পারে। আমাকে একটু জানো। খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে, আবারও বলি যে আমাদের হচ্ছে যে, আবারও দেখো খেয়াল করে দেখো আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে, আমাদের পুরো নার্ভাস সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা সেন্ট্রাল, যেটা হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড ব্রেনের পেছন দিয়ে নেমে গেছে যে স্পাইনাল কর্ড, সেটা। আরেকটা হচ্ছে পেরিফেরাল, যেটা হচ্ছে ব্রেন থেকে বের হওয়া কর্টিক স্নায়ু এবং স্পাইনাল কর্ড থেকে বের হয় স্পাইনাল নার্ভ দিয়ে মূলত কন্ট্রোলড হয়। তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তাহলে কি আছে, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে ঐচ্ছিক কাজগুলো, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আর বডির ভেতরে যে আমাদের অটোমেটিক যে কাজগুলো চলছে, অটোনমিক স্নায়ুতন্ত্র বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের কর্টিক স্নায়ু এবং স্পাইনাল নার্ভ আছে। আর অটোনমিক স্নায়ুতন্ত্রের মধ্যে দুইটা বিষয়, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে বিপদে আপদে আমাদের বডির যে মেকানিজম অফ অ্যাকশন, বিপদে আপদে আমাদের বডির যে নার্ভাস সিস্টেমগুলো কাজ করে তাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলা হয়। আর স্বাভাবিক অবস্থায় বডিতে যে নার্ভাস সিস্টেমগুলো কাজ করে দে আর নোন অ্যাজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা বলি ক্রেনিয়াস সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর থোরাকোলাম্বার আউটফ্লো, দ্যাট মিনস থোরাসিক 1 থেকে লাম্বার 2 স্পাইনাল নার্ভ পর্যন্ত হচ্ছে যে আমাদের এই স্নায়ুগুলো সাহায্য করে। আর ক্রেনিও আমাদের প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে ক্রেনিও সেকনাল আউটফ্লো বলি। ক্রেনিয়াল নার্ভের মধ্যে 3, 7, 9, 10 এবং স্যাক্রাল 1 এবং 2 যে স্পাইনাল নার্ভ আছে তারা হচ্ছে যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক বডি কন্ট্রোলে সাহায্য করে। সো আশা করি তোমরা এই জায়গাটা একটু বুঝতে পেরেছো। এই জায়গাটা তোমরা আবার দেখো, বারবার পড়ো, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হচ্ছে আসতে পারে। সো এই পেজটার উপরে লিখে রাখো, এই মানুষের স্নায়ুতন্ত্র লিখে রাখো ইনফিনিটি স্টার। মেডিকেলের জন্য কি ইনফিনিটি স্টার ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এবার খেয়াল করে দেখো আমাদের হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন এন্ড স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। এরা ভ্রূণের একটোডার্ম থেকে তৈরি হয়েছে। নটোকর্ড যা মেরুদণ্ড সৃষ্টি করে তার ঠিক উপরে আমাদের স্নায়ুতন্ত্রের অবস্থান। একটোডার্মের ভেতরের দিকে ভাঁজকে একটা নিউরাল টিউব তৈরি হয়, সেই নিউরাল টিউবটা দেহের দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়। নিউরাল টিউব বা এটাকে বলা হয় নটোকর্ড। নিউরাল টিউবের আরেকটা নাম কি, নার্ভ কর্ড। নিউরাল টিউবের আরেকটা নাম হচ্ছে নার্ভ কর্ড। এই যে নার্ভ কর্ড আছে, নার্ভ কর্ডটা আমাদের সামনের অংশ মস্তিষ্ক, পেছনের অংশে স্পাইনাল কর্ড তৈরি হয়। এই যে আমাদের মস্তিষ্কের 3টা ভাগ আছে, একটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, একটা পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্কের কয়টা ভাগ আছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। অগ্র, মধ্য এবং পশ্চাৎ, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। পুরো মস্তিষ্কের এবং স্পাইনাল কর্ডের আবরণকে বলি মেনিনজেস। পুরো মস্তিষ্কের আবরণকে কি বলি, মেনিনজেস। পুরো মস্তিষ্কের আবরণকে কি বলি, মেনিনজেস। স্পাইনাল কর্ডের আবরণকে কি বলি, মেনিনজেস। সো ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, দ্যাট মিনস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কভার্ড বাই দ্য মেনিনজেস। পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের কি আছে, মেনিনজেস আছে। এইখানে আমাদের 3টা লেয়ার, কয়টা লেয়ার, 3টা লেয়ার। মেনিনজেসে হচ্ছে আমাদের 3টা লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। সেটা মনে রাখো হচ্ছে ড্যাপ শব্দটা দিয়ে, DAP, ডুরা, অ্যারাকনয়েড, আরেকটা হচ্ছে পায়া ম্যাটার। ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। সো ডুরা ম্যাটার যে আছে, এই ডুরা ম্যাটার এটা মেনিনজেসের সবচেয়ে বাইরের স্তর। সো এইভাবে মনে রাখতে পারো, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। সো বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে কোথায়, বাইরে থেকে হচ্ছে ভেতরে, বাইরে থেকে কি, ভেতরে হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। সো ডুরা ম্যাটার এটি মেনিনজেসের বাইরের স্তর।
এতে শিরা ও সাইনাস থাকে। ডুরা ম্যাটারটা বেসিক্যালি বাইরে, তো ব্রেনটা কি দিয়ে আটকানো, করটিকা, সেই করটিকার সাথে ডুরা ম্যাটারটা একদম লেগে থাকে। সো ডুরা ম্যাটার হচ্ছে আমাদের এই করটিকার সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার দ্বিস্তরী, সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে একস্তরী। সো ব্রেনের ক্ষেত্রে ডুরা ম্যাটারের ডাবল লেয়ার থাকে, আর স্পাইনাল কর্ডে একটা লেয়ার হইলেই হয়। সো ডুরা ম্যাটারের খেয়াল করে দেখো, এই যে ছবিটা, এখানে একটা ছবি আছে, সেই যে ডুরা ম্যাটার, এই ডুরা ম্যাটারের উপরে হালকা একটা জায়গা থাকে যেটা আমাদের এই করটিকার সাথে একটা গ্যাপ, এটাকে বলা হয় হচ্ছে এপিডুরাল। এটাকে কি বলা হয়? এপিডুরাল স্পেস। সো অনেক সময় শুনবা যে এপিডুরাল নার্ভ ব্লক, যেমন মানে ফিমেলদের ক্ষেত্রে একটা খুব বহুল প্রচলিত বর্তমানে একটা টার্ম হচ্ছে পেইনলেস নর্মাল ডেলিভারি, যে নর্মাল ডেলিভারি হবে, ব্যথা হবে না। সো এখানে কি করে, এপিডুরাল ইনজেকশন দেয় বা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেয়। সো এপিডুরালটা এই জাস্ট এই বোনসের পরের লেয়ারটা, মেনিনজাসের ঠিক উপরে একটা পাতলা লেয়ার থাকে, সেখানে দেওয়া লাগে, সেটাকে এপিডুরাল স্পেস বলে। আর সাব মানে নিচে, সাব মানে কি, নিচে। সো এই যে আমাদের ডুরা ম্যাটার থাকে, এই যে আমাদের ডুরা ম্যাটার আছে, ডুরা ম্যাটারের ঠিক নিচে যে লেয়ারটা আছে, ডুরা ম্যাটারের ঠিক নিচে যে লেয়ারটা আছে, এটাকে বলা হয় সাবডুরাল স্পেস। এটাকে কি বলা হয়? সাবডুরাল স্পেস। এপিডুরাল আর সাবডুরাল। এরপরে আমাদের যে জায়গাটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা অ্যারাকোনয়েড ম্যাটার। এটাকে কি বলে? অ্যারাকোনয়েড ম্যাটার। এরপর থেকে পায়া ম্যাটার। পায়া ম্যাটারটা আমাদের ব্রেইনের সাথে যুক্ত। পায়া ম্যাটারটা কার সাথে যুক্ত? ব্রেইনের সাথে যুক্ত আমাদের। তাহলে ডুরা ম্যাটার, তারপর অ্যারাকোনয়েড ম্যাটার, তারপর পায়া ম্যাটার। মনে রাখবো কি দিয়ে? ড্যাপ শব্দটা দিয়ে। কি দিয়ে? ড্যাপ। ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। তো এখন খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এই যে ডুরা ম্যাটার আছে, এই ডুরা ম্যাটারের বাইরে এপিডুরাল, এপি মানে বাইরে, আর ভেতরে নিচে সাবডুরাল, নিচে মানে সাব, এপিডুরাল আর সাবডুরাল স্পেস আছে। অ্যারাকোনয়েড ম্যাটার মাঝের ঝিল্লি, এখানে আমাদের তরলপূর্ণ স্থান থাকে, এখানেও আমাদের এই নিচে একটা স্পেস থাকে, সাবডুরাল স্পেস বলা হয়, সাবঅ্যারাকোনয়েড স্পেস বলে। যেটা মজার বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যারাকোনয়েড ম্যাটার, এর মধ্যে কিছু জালির মতো অংশ পাওয়া যায়, এটাকে বলি হচ্ছে আমরা সিস্টার্নি। এটাকে কি বলি আমরা? সিস্টার্নি বলি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রক্তনালীগুলা এইসব স্পেসের মধ্যে বিস্তৃত থাকে। তো পরীক্ষায় মনে রাখবো সিস্টার্নি কোথায় থাকে। সিস্টার্নি হচ্ছে জালিকাকার, জালের মতো একটা অংশ আছে, এই যে এটাকে কি বলি আমরা? এই যে জালিকাকার অংশ পাচ্ছি এই অ্যারাকোনয়েড ম্যাটারের মধ্যে, এগুলোর নাম কি? সিস্টার্নি। এদের নাম কি? সিস্টার্নি। আর পায়া ম্যাটার, এটা সবচেয়ে ভেতরের ঝিল্লি, এরা মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের বহির্তলের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। মানে ব্রেইনটারও কি তো বাইরের অংশ ভেতরের অংশ আছে না? সো ব্রেইনের বাইরের অংশটার সাথে, ধরো এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের ব্রেইন, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেইন। সো ব্রেইনের ক্ষেত্রে তুমি এইটাকে বাইরের অংশ বলবা, আর এটাকে ব্রেনের ভেতরের অংশ বলবা, তাই তো? এখন আমাদের এই যে মেনিনজেস আছে, মেনিনজেসের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে, আরে এই কালার তো ভালো বোঝা যাচ্ছে না। মেনিনজেসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পায়া ম্যাটার, তার উপরে হচ্ছে আমাদের আছে অ্যারাকোনয়েড ম্যাটার, তার উপরে হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। তো ড্যাপ, ডুরা, অ্যারাকোনয়েড, পায়া ম্যাটার। সো তাইলে খেয়াল করে দেখো, পায়া ম্যাটারটা আলটিমেটলি ব্রেনের সাথে লাগানো, বাট ব্রেনের কোন অংশ? বাইরের অংশের সাথে লাগানো। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ওকে। এখন দেখো তাহলে মেনিনজেসের কয়টা লেয়ার? তিনটা, ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। ডুরা ম্যাটার কর্টিকার সাথে যুক্ত সবচেয়ে বাইরে, অ্যারাকোনয়েড মাঝে, আর পায়া ম্যাটার সবচেয়ে ভেতরে, এটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের সাথে যুক্ত। ডুরা ম্যাটারের উপরে এপিডুরাল স্পেস, নিচে সাবডুরাল স্পেস। অ্যারাকোনয়েড ম্যাটারের নিচে সাব অ্যারাকোনয়েড স্পেস। আর পায়া ম্যাটার তো আমাদের যুক্তই থাকে এত ঘনিষ্ঠভাবে যে স্পেস খুঁজে বের করা যায় না। মেনিনজেসের কাজ কি? খেয়াল করে দেখো, মেনিনজেসের কাজ, মেনিনজেসের কাজ হচ্ছে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, যে ব্রেইনে কোনো যান্ত্রিক আঘাত যেতে দেয় না। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি পদার্থ সরবরাহ করে। দেখা যায় যে এই মেনিনজেস সিএসএফ তৈরিতে ভূমিকা রেখে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি পদার্থ সরবরাহ করতে সাহায্য করে। এই যে এই কথাটাই বলছে, সিএসএফ ক্ষরণ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। সো এই মেনিনজেসের কাজটা মেডিকেল ভর্তি পরীক্ষায় ট্রু ফলস আকারে আসতে পারে। কি আকারে আসতে পারে? ট্রু ফলস আকারে আসতে পারে। মেনিনজাইটিস কি? দেখো মনে রাখবা, যে কোনো কিছু নামের সাথে আইটিস থাকার অর্থ কি? আইটিস। আইটিস থাকার অর্থ কি? আইটিস থাকার অর্থ হচ্ছে প্রদাহ। আইটিস থাকার অর্থ কি? আইটিস থাকার অর্থ হচ্ছে প্রদাহ। সো মেনিনজাইটিস মানে
মেনিনজেসে প্রদাহ। প্রদাহ বা ইনফ্ল্যামেশন মানে চারটা জিনিস হবে, লাল হবে, ব্যথা হবে, ফুলে যাবে। লাল হবে, ব্যথা হবে, গরম হবে, ফুলে যাবে। প্রথমে জায়গাটা লাল হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথা হবে। তাহলে এটাকে কি বলবো আমরা? মেনিনজাইটিস বলবো। এটাকে কি বলবো আমরা? আইটিস বা প্রদাহ বলবো। মেনিনজেসে হলে মেনিনজাইটিস, চোখের কনজাংটিভে হলে কনজাংটিভাইটিস, অ্যাপেন্ডিক্সে হলে অ্যাপেন্ডিসাইটিস। তো আমাদের হচ্ছে যেখানে হবে সে আইটিস বলবো। এখন এটা কেন হইতে পারে? ক্যান্সার, আঘাত, এইসব কারণে, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা, পরজীবীর আক্রমণে। সবচেয়ে ডেঞ্জারাস মেনিনজাইটিস হয় নিশেরিয়া মেনিনজাইটিডিস, ব্যাকটেরিয়া জনিত কারণে সবচেয়ে ডেঞ্জারাস মেনিনজাইটিস হয় তোমাদের বইয়ের ভাষায়। আমরা আরও অনেক কারণ জানি। এখন আমরা যখন রোগী দেখি মেডিকেল সায়েন্সে, আমরা যখন অ্যাজ এ ডক্টর হিসেবে পেশেন্ট দেখি, সো মেনিনজাইটিসের পেশেন্টকে আমাকে খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হয়। আমাকে মেনিনজাইটিসের পেশেন্টকে খুব দ্রুত ধরতে হয়। আমি যদি মেনিনজাইটিসের পেশেন্টকে ধরতে লেট হয়ে যায়, তাকে যদি আমি ট্রিটমেন্ট ঠিক মতো দিতে না পারি, দেন ইট উইল বি এ ক্রাইম অ্যাজ এ ডক্টর। বা কারণ কি, এটা তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে। একটা বাচ্চা আসলো আমার কাছে, বাচ্চা বা 10-12 বছর, 14 বছর বাচ্চাদের একটু কমনলি দেখা যায়, 14 বছরের বাচ্চা, একটা প্রচণ্ড জ্বর, 103, 4, 5 ডিগ্রি জ্বর চলে গেছে, প্রচণ্ড মাথা ব্যথা, আলো দেখলে তার হচ্ছে যে খারাপ লাগতেছে, আলো দেখলে তার কষ্ট হচ্ছে। একই সাথে হচ্ছে যে বাচ্চাটার অবস্থা খুব বেশি ভালো না, খিচুনি খিচুনি একটা ভাব, এরকম কনভালশন দেখা যাচ্ছে। আমরা বাচ্চাটা আসার পর জ্বর দেখে, তার অবস্থা দেখে আমাদের অ্যাজ এ ডক্টর হিসেবে দেখা যায় একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। যদি মনে হয় যে বাচ্চার জ্বরেরটা খুব তীব্র, মাথা ব্যথা, একই সাথে হচ্ছে যে আলোর দিকে সে তাকাইতে পারতেছেন, তখন আমরা তার ঘাটটা ধরে মাথার সাথে লাগানোর চেষ্টা করি, ঘাটটা ধরে মাথার সাথে লাগানোর চেষ্টা করি। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি তার ঘাড় শক্ত হয়ে আছে কিনা, নেক রিজিডিটি দেখি। কারণ ঘাড় যদি শক্ত হয়ে থাকে মেনিনজাইটিসের দিকে চলে যায়। আবার পা উঠায় একটা টেস্ট করি, কার্নিক সাইন বলি আমরা। সো এরকম বিভিন্ন টেস্ট করে আমরা যদি মেনিনজাইটিস বুঝতে পারি, সাথে সাথে আমরা একটা স্টেরয়েড ইঞ্জেকশন মারবো এবং হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিব উইথাউট এনি ডিলে, এবং তার পিঠ থেকে ফুটা করে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বের করে পরীক্ষা করতে আমরা দিই। সো মেনিনজাইটিসের পেশেন্ট আমাদেরকে খুব স্মার্টলি ডিল করা লাগে। সো মেনিনজাইটিসের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লক্ষণগুলো হচ্ছে হঠাৎ প্রচণ্ড জ্বর আসবে, প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, এই যে ঘাড় শক্ত হয়ে যাবে, যেটা কি আমরা মেডিকেলের ভাষায় কি বলি? নেক রিজিডিটি বলি, নেক রিজিডিটি বলি। শোনো, বায়োলজি পড়তে পড়তে হাফ ডাক্তার বানায় দিব, অনেক কিছু দেখবা যে হচ্ছে ভাল্লা শিখতে পারতেছে। খিচুনি মানে কনভালশন, খিচুনি মানে কি? কনভালশন, খিচুনি মানে হচ্ছে কনভালশন। এবং হচ্ছে ফটোফোবিয়া, আলো দেখলে আলোর প্রতি সংবেদনশীল হয়ে যায়, বমি তো হয়, ডালে মাতালে বমি হয়। বাট বাচ্চাদের ক্ষেত্রে দেখ, এবং উল্টাপাল্টা কথাবার্তা বলে। শিশুরা ধীরে ধীরে, মানে শিশুদের ক্ষেত্রে আবার মেনিনজাইটিস হলে, ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, এরকম সে হচ্ছে চ্যাদবেদ হয়ে থাকে, মাথার মধ্যে বাচ্চাদের ইন্দুর থাকে না এই জায়গায় একটা, যে এরকম নড়ে, এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি ফন্টানালি। এই ফন্টানালিটা ফুলে যায়, এই ফন্টানালিটা ফুলে যায়, দেখা যায় হচ্ছে ফুলে যাওয়া ফন্টেনালি, ফুলে যাওয়া ফন্টেনাল বাচ্চাদের ক্ষেত্রে, শিশুর মাথায় নরম দাগ বা নরম অংশটা। মেনিনজাইটিস হতে পারে এরকম 4 ধরনের ব্যাকটেরিয়ার জন্য ভ্যাকসিন আছে। নিশেরিয়া মেনিনজাইটিস থেকে শুরু করে অনেকগুলা মেনিনজাইটিস হয়, তাদের জন্য কিন্তু আমাদের কি আছে? অ্যান্টিবায়োটিক, আমাদের ভ্যাকসিন আছে। মেনিনজেস আর মেনিনজাইটিস দুইটা নিয়ে আমরা হচ্ছে তাইলে জানতে পারলাম। তাহলে খেয়াল করে দেখো তো, এতটুকুর মাঝে কার কি কনফিউশন আছে আমাকে একটু জানায় দাও তো, কে কতটুকু বুঝতে পারছো। আমি কিন্তু চেষ্টা করছি খুব দারুণভাবে তোমাদেরকে এই টপিকটা বুঝিয়ে দিতে। ওকে, তাহলে আমরা আজকে এতটুকুতেই থাকবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সামনের দিকে আরো মুভ করবো। সো আমরা কালকেই তোমাদের নেক্সট ক্লাস নিব। কালকের ক্লাসটা রাত 10টায় হবে, যেখানে আমরা মস্তিষ্কের গঠনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং হচ্ছে যে আমাদের এই যে জায়গাটা ব্রেইনের মধ্যে যে আছে, ব্রেইনের মধ্যে কি কি মনে রাখতে হবে, এই ব্রেইনের ভেন্ট্রিকলগুলা, সিএসএফগুলা, এবং হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত কর্টিক স্নায়ু, এবং হচ্ছে যে আমাদের স্পাইনাল কর্ড। সো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে এই চোখের আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে দিব, চোখের আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে দিব। এই ব্রেইনের পার্টটা আমরা তোমাদের পড়িয়ে দিব, যেহেতু তোমরা এই জায়গাটা অত্যন্ত ভয় পাও এবং পরীক্ষায় তোমরা মনে করো এটা একটা আতঙ্ক, তোমাদের এটা কোনো আতঙ্ক নেই, এটা আমাদেরকে একদম হচ্ছে ভালো মতো সুন্দর মতো পড়তে হবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো, এনজয় করেছো। বায়োলজিকে এভাবেই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ইনডেপথে বায়োলজি পড়তে হবে। বায়োলজি কিন্তু হচ্ছে কোনো হেলাফেলা করে পড়ার টপিক না, স্পেশালি মেডিকেলের জন্য মানবদেহ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ অল।